ধন্যবাদ সবাইকে। ক্ষমতা জিনিসটা বড়ই অদ্ভুত, তাই না রে আসাদ? নদীর পাড়ে বসে আছে আসাদ এবং রাফি। আসাদকে নিশ্চুপ দেখে কথাটা বলল রাফি। আসাদ রাফির দিকে একবার তাকিয়ে পুনরায় নিজের দৃষ্টি আকাশের দিকে স্থাপন করে বলে, হঠাৎ এই কথা বলছিস যে? কয়েকদিন আগেও যে মনিরের কলিজার টুকরা ছিলাম আমরা, আর আজ সেই মনির ক্ষমতার লোভে আমাদের জানের দুশ্মন হয়ে গিয়েছে। আসাদ মৃদু হেসে উত্তর দিল, আমার রাজনীতিতে আসার কারণটা তো তুই জানিস। আমি আমার উদ্দেশ্য সফল করতে চাই। কোন বেঈমান কি করলো না করলো সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। তবে চেহারাগুলো মাথায় আছে, কার আচরণ কেমন আর কে কখন কি করছে সব কিছু সুদ সমেত ফেরত দিব সময় মতো। মেলি কণ্ঠস্বরের আওয়াজ শুনে আসাদ এবং রাফির পিছন ফিরে তাকালো। শ্যামলা মেয়েটি আজও হাজির, প্রতিদিনের মতো। পরনে কালো শাড়ি, লম্বা চুল কোমর ছুঁই ছুঁই, চোখে হালকা কাজল, কপালে কালো টিপ। বেশ লাগছে মায়াবতীকে, বলতেই হবে। আচ্ছা, তোরা কথা বল, আমি বাকিদের সাথে ওই দিকটাই আসি। কথাটা বলে রাফি উঠে চলে যায়। আসাদ কিছু নুড়ি পাথর কুড়িয়ে নিয়ে নদীর বুকে নিক্ষেপ করতে ব্যস্ত হয়ে পড়ে। মেয়েটি গুটি গুটি পায়ে এগিয়ে এসে আসাদের পাশে বসে বলে, এভাবে আর কতদিন আসাদ? কোনো উত্তর না পেয়ে মেয়েটি আবারও বলল, আমি তো কিছু জিজ্ঞেস করেছি না কি? শুনতে পাওনি? শুনেছি, কিন্তু উত্তর দেবার প্রয়োজন বোধ করছি না। তুমি কি চাও না আমরা একটা ছোট্ট সংসার সাজাই? তুমি কি চাও না আমাদের কোল জুড়েও একটা রাজকন্যা আসুক? আমার মাথায় এখন ওগুলো নেই, বোঝার চেষ্টা করো প্রাপ্তি। মাথায় নেই, মাথায় নেই আর মাথায় নেই। গত 1 বছর ধরে আমাকে শুধু এই কথাটাই শুনতে হচ্ছে। একটা প্রশ্নের উত্তর দেবে? তোমার মাথায় ছিল কবে সেটা একটু বলবে প্লিজ? যেটা বোঝো না সেটা নিয়ে তর্ক করো না তো। আমি বুঝি না, আর তুমি তো সব বুঝে উদ্ধার করে ফেলছো। সকাল সকাল মাথা খারাপ করো না। তোমাকে ডাকি কথা বলে মন ভালো করার জন্য, উল্টো খারাপ করার জন্য নয়। এখন তো এটা বলবেই, পুরনো হয়ে গেছি না? আজব, এটা কখন বললাম আমি? সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা বুঝে নিতেও হয়। তোমার তো আবার সব কিছুতে 2 লাইন বেশি বুঝতে হয়। কথা এত না পেঁচিয়ে সোজাসুজি বলে দিলেই তো পারো। আমাকে আর ভালো লাগে না তোমার। তোমার সাথে থাকলে আমি পাগল হয়ে যাব। থাকো তুমি, আমি গেলাম, কাজ আছে। যাও যাও, যেদিন থাকবো না সেদিন বুঝবে। আসাদ কোনো উত্তর না দিয়ে চলে যায় রাফিদের কাছে। বাকিরা আসাদের রাগান্বিত চেহারা দেখে কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। বাইকে বসে বাইকটা স্টার্ট দিয়ে রাফিকে বলে, আমি গেলাম, প্রাপ্তিকে বাসায় পৌঁছে দিয়ে তোরা চলে আসিস। রাফি কিছুটা চিন্তা কাতর হয়ে বলল, একা যাওয়াটা কি ঠিক হবে এখন? আমার কিছু হবে না, তোরা যা। আচ্ছা, সাবধানে যাস। হুম। আসাদ চলে গেলে রাফি গিয়ে প্রাপ্তির পাশে বসলে লক্ষ্য করে প্রাপ্তির চোখে জল। কিছুটা অবাক হয়ে প্রশ্ন করে, কি হলো, তুমি কান্না করছো কেন? আসাদ আবার কিছু বলেছে তাই না? কান্নারত অবস্থায় উত্তর দিল, আমি আর সহ্য করতে পারছি না এইসব। অতিষ্ঠ হয়ে গেছি আসাদের আচরণে। দিন দিন কেমন খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে ও। কোনো কথা শোনানো যায় না, সব সময় ওর মাথায় রাজনীতি ঘোরে। বাসা থেকেও বিয়ের জন্য প্রেসার দিচ্ছে। কত দিক সামলানো যায় বলো? কি বলবো বুঝতে পারছি না। আসাদের রাজনীতিতে আসার একটা কারণ আছে, সেটাও সফল না হওয়া পর্যন্ত অন্য কোনো দিকে মনোযোগ দেবে না। এই জায়গায় আসতে গত 2 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করছে ও। সবসময় শুধু বলো কারণ আছে, কি কারণ সেটা না আসাদ বলে, না তুমি বলো? বাদ দাও ওসব কথা, পরে কোনো একদিন বলবো নে। চলো বাসায় পৌঁছে দেই তোমাকে। লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। প্রাপ্তি উঠে চলে যায়। রাফি পিছন থেকে অনেকবার ডাকলেও প্রাপ্তি কোনো সাড়া দেয়নি।
অন্যদিকে আসাদ অন্যমনস্ক হয়ে বাইক চালাচ্ছে। হঠাৎ একটা গুলি এসে ঝাঁঝরা করে দেয় আসাদের বুক। কে গুলি করেছে, কেন করেছে, সবটাই অজানা। চলন্ত বাইক গিয়ে বাড়ি খায় রাস্তার সাইড রেলিংয়ে। রক্তে মেখে গেছে পুরো জায়গাটা। রাস্তার মানুষজন জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। হাসপাতালে নেবার আগ্রহ কারোর মাঝে নেই, কারণ মুখটা যে সবার কাছে খুব চেনা। শহরের বাকিদের কাছে যে সে আসাদ ভাই নামে পরিচিত। আসাদের সাথে ঝামেলার বিষয়টা সকলের অজ্ঞাত আছে, তাই কেউ সাহসে কুলিয়ে উঠতে পারছে না আসাদের ধারে কাছে যাবার। ভিড় অতিক্রম করে একটা ছেলে সামনে এগিয়ে আসলো। গায়ের রং নিক্স কালো, চোখে চশমা, ফর্মাল ড্রেস আপ, হাতে একটা কালো ফাইল। দেখতে সাদাসিধে ছেলেটা ব্যস্ত হয়ে পড়ে আসাদকে হাসপাতালে নেওয়ার জন্য। সবাই কেমন ভয় ভয়ে চোখ নিয়ে তাকিয়ে আছে ছেলেটার দিকে। সবার এইভাবে তাকিয়ে থাকার কারণ খুঁজে পাচ্ছে না ছেলেটি। মনে মনে ভাবলো, হয়তো আমি কালো, তাই সবাই এভাবে তাকিয়েছে আমার দিকে। সেদিকে তোয়াক্কা না করে একটা সিএনজি ডাকে আসাদকে হাসপাতালে নেবার উদ্দেশ্যে। তবে প্রথম দুইজন ড্রাইভার আসাদকে দেখেই নাকচ করে দেয়। তার অল্প কিছুক্ষণ পরে অন্য আরেকজন সিএনজি ড্রাইভার আর ওই ছেলেটা মিলে আসাদকে হাসপাতালে নিয়ে যায়। রাফি এবং বাকি সবাই সবেমাত্র এসে হাসপাতালে পৌঁছালো। রিসিপশনে খোঁজ নিয়ে জানতে পারে অপারেশন সাকসেসফুলি সম্পন্ন হয়েছে। বেডে দেয়া হয়েছে 5 তলার 502 নম্বর কেবিনে। দেরি না করে কেবিনে গিয়ে দেখে আসাদের জ্ঞান এখনো ফেরেনি। বেশি মানুষ অ্যালাউ না থাকায় রাফি একা ভেতরে ঢোকে এবং বাকিরা বাহিরে দাঁড়ায়। ছেলেটা এখনো আসাদের সাথেই আছে। বলতে হবে ছেলেটা আসলে অনেক দায়িত্ববান। তবে ছেলেটাকে দেখে রাফির মনে প্রশ্ন জন্মায়। ছেলেটাকে নিজ থেকে তো কিছু বললো না ওর ব্যাপারে? ইতস্তত বোধ না করে জিজ্ঞেস করে, তুমি কে আর এখানে কি করছো? ছেলেটা নজর ফিরিয়ে উত্তর দেবার আগেই রুমে একজন ডাক্তারের আগমন ঘটে। রাফির প্রশ্নের উত্তরে তিনি বলেন, উনি ছিলেন বলেই আজ পেশেন্ট বেঁচে আছে, আর একটু লেট হলে বাঁচানো মুশকিল ছিল। রাফি ছেলেটার দিকে তাকিয়ে মলিন স্বরে বলে, কি বলে তোমাকে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নেই। মুখে হাসি নিয়ে জবাব দিল, এখানে ধন্যবাদ দেবার কিছু আছে? আমার জায়গায় অন্য কেউ থাকলেও তো একই কাজ করতো। এই শহরে আসাদ একজন আতঙ্কের নাম। কেউ জেনে বুঝে নিজের পরিবারকে বিপদের মুখে ফেলতে চাইবে কেন? তুমি বোধহয় এই শহরের নতুন, তাই না? জি, আমি আজকেই এসেছি এখানে। চাকরির ইন্টারভিউ ছিল একটা। চাকরি পেলে? গরিবের আবার চাকরি? এই দেশে চাকরি পেতে হলে হয় টাকার জোর লাগে, না হয় মামুর জোর লাগে, আর আমার কোনোটাই নেই। দাঁড়াও, তোমার সাথে একটু পরে কথা বলছি। ছেলেটার সাথে কথা বলায় বিরতি দিয়ে রাফি ডাক্তারের উদ্দেশ্যে বলে, ডক্টর, আসাদের এখন কি অবস্থা? কবে নাগাদ সুস্থ হবে বলে ধারণা আপনার? সঠিক বলা যাচ্ছে না, কারণ গুলিটা ওনার হার্ট স্পর্শ করে বেরিয়ে গেছে। তবে আশা রাখি সপ্তাহখানেকের মাঝে সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, আপনারা কথা বলুন, আমাকে রাউন্ডে যেতে হবে। ডাক্তার সাহেব কেবিন থেকে বেরিয়ে গেলে রাফি ছেলেটাকে নিয়ে পাশের সোফায় গিয়ে বসলো। একটু নড়ে চড়ে বসে রাফি বলে ওঠে, এবার বলো, তোমার নাম কি? আমার নাম সিফাত। আপনার? আমি রাফি। আর একটা কথা, আপনাকে আপনি করে বলার দরকার নেই। আমাকে আপনি করে বলার দরকার নেই, তুমি করে বললেই হবে। আচ্ছা, চেষ্টা করব। কাজ করবে? সিফাত খুশিতে আত্মহারা হয়ে বলল, কি কাজ? যে কোনো কাজ করতে আমি রাজি আছি। একটা চাকরির আমার খুব দরকার। রাজনীতি করবে? রাফির মুখে রাজনীতি শব্দটা শুনেই সিফাত চুপসে গিয়ে বলে, রাজনীতি? কিন্তু তাতে তো অনেক টাকা লাগবে, আর আমার কাছে তো টাকা নেই। রাফি নিজের হাসি আটকাতে না পেরে বলে, সব সময় এত টাকার চিন্তা করো কেন? টাকাই কি সব কিছু নাকি? এই স্বার্থপর দুনিয়ায় বেঁচে থাকতে হলে যে টাকার খুব প্রয়োজন ভাই। ভুল বললে, সবার কাছে টাকা ম্যাটার করে না। সবই টাকার সবাই টাকার ভুক্কা হয় না। হয়তো আপনার কথা ঠিক,
আবার হয়তো না। এত হয়তো হয়তো না করে বলো, রাজনীতি করবে? কিন্তু আমি তো এখানে কাউকেই চিনি না। রাফি মৃদু হেসে উত্তর দিল। তুমি আসলেই অনেক সহজ সরল। এতক্ষণে আসাদের জ্ঞান ফিরে এসেছে। আসাদের জ্ঞান ফিরতে দেখে রাফি এবং সিফাত বেডের সামনে গিয়ে দাঁড়ালো। জ্ঞান ফিরে রাফিকে সামনে দেখতে পেয়ে আসাদ নিচু গলায় বলল, আমি মরিনি, এখনো বেঁচে আছি। বলতে হবে কই মাছের প্রাণ। রাফি খানিক রেগে গিয়ে বলে, শুরু হয়ে গিয়েছে তোর, তাই না? ভুল কি বললাম? ঠিকই তো বলেছি। তুই তো ভুল বলতেই পারিস না। এই তো বুঝতে পেরেছিস। যাই হোক, এই ছেলেটা কে? ওকে তো ঠিক চিনলাম না। পাশে দাঁড়ানো সিফাতের দিকে তাকিয়ে কথাটা বলে আসাদ। আসাদের প্রশ্নের জবাবে রাফি উত্তর দেয়, ওর নাম সিফাত। সিফাতই তোকে হসপিটালে নিয়ে এসেছে। শহরে নতুন এসেছে তাই না? হুম। আসাদের মুখের হাসি দেখে সিফাত কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, আপনার দুজনেই একই প্রশ্ন কেন করলেন? নতুন হই বা পুরাতন, দুর্ঘটনার শিকার হওয়া একজন মানুষকে হাসপাতালে নিয়ে আসা আমার কর্তব্যের মধ্যে পড়ে। কর্তব্যের কথা বলছো? আচ্ছা, ওইখানে তো আরো অনেক মানুষ ছিল, কিন্তু কেউ আমাকে হাসপাতালে নিয়ে আসা তো দূরের কথা, ছুঁয়েও দেখেনি। কেন? এই প্রশ্নের উত্তর তোমার কাছে আছে? সিফাতের নিশ্চুপতা দেখে আসাদ বলে ওঠে, এই শহরে আসাদ এক আতঙ্কের নাম। মানুষ আমাকে রাজনীতিবিদ কম, পশু হিসেবেই বেশি চেনে। সবাই জানে আসাদ একজন খুনি, যে ক্ষমতার অপব্যবহার করে মানুষের জীবন কেড়ে নেয়। জানো, যদি আমি আজ মারা যেতাম তাহলে সম্পূর্ণ শহরে খুশির জোয়ার বয়ে যেত। সবাই স্বস্তির ঘুম ঘুমাতে পারত। কাউকে নির্ঘুম রাত কাটাতে হতো না এই ভেবে যে কখন না জানি আসাদ নামক নরপশুটা আমার জীবন নামক পাখিটাকে খাঁচাই পুরে নেয়। আপনি মানুষ খুন করবেন? আমি যাদের খুন করি তারা ভদ্র সমাজে মানুষ নামেই পরিচিত। তবে আমি আসাদের কাছে তারা এক একটা জানোয়ার। তাদের শাস্তি দেবার জন্য তো আইন আছে। আপনি কেন আইন নিজে হাতে তুলে নেবেন? রাফির কাছে শুনে নিও এই ভদ্র সমাজের কাহিনী। তোরা এখন একটু বাইরে যা, আমার ভালো লাগছে না। রাফি আসাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আচ্ছা, তুই বিশ্রাম নে, আমরা বাইরে আছি। কোনো কিছু দরকার হলে ডাক দিস। সিফাত এবং রাফি কেবিন থেকে বেরিয়ে যায়। বাইরে বাকিদের সাথে সিফাতের পরিচয় করে দেয় রাফি। অল্প কিছু সময়ের মাঝেই ওরা একে অপরের সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে ওঠে। ফোনটা বেজে উঠলে মেয়েটি কল রিসিভ করে বলে, বল, কি খবর? ছেলেটা ভয়ে ভয়ে বলল, আপু, আসাদ এখনো বেঁচে আছে। মানে? গুলি করার পরে কেউই ওকে সাহায্য করেনি, তবে কোথা থেকে যেন একটা ছেলে এসে হাসপাতালে নিয়ে যায়। মেয়েটি উচ্চস্বরে বলে, তোরা কি তখন ঘাস খাচ্ছিলিস না কি? চারদিকে অনেক মানুষ ছিল, অত মানুষের ভিড়ে কিছু করা সম্ভব ছিল না আপু। অজুহাত দেবার জন্যই তো তোদের রেখেছি, তাই না? ভুলেও আমার চোখের সামনে আসিস না। জান নিয়ে নিব, মাথায় রাখিস। কল কেটে ফোনটা বিছানায় রাখলো। রাগ সামলাতে না পেরে নিজের চুল নিজেই টানছে, যেন কোড়া থেকে আলাদা করে ফেলবে। আসাদ এখন মোটামুটি সুস্থ। গুলি লাগার পর থেকে এখন পর্যন্ত গত 9 দিনে প্রাপ্তি আসাদকে একটা কল অবধি দেয়নি। আসাদও আর বিরক্ত করেনি। ভাবলো হয়তো রেগে আছে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আসাদের ভাবনা, যেই মেয়েটা একদিন কথা না বলে থাকতে পারতো না, সেই মেয়েটা আজ 9 দিন যাবৎ আমার সাথে কথা বলে না। অভিমানের পাহাড় জন্মেছে হয়তো। ভাবনার অবসান ঘটিয়ে নিজের ফোন হাতে নিয়ে ডায়াল করলো প্রাপ্তির নাম্বার। প্রথমবার রিং হলো, কিন্তু ফোন ধরার নামগন্ধই নেই। আসাদ ভাবছে, প্রাপ্তি ফোনটা ধরবে তো, নাকি রাগের পাহাড় নিয়ে বসে থাকবে? আচ্ছা, এতদিনে একটা বারো কি ওর ইচ্ছে হয়নি আমার খোঁজ নেবার? রাফি তো ওকে বলেছিল আমার গুলি লেগেছে। মানলাম বাসায় এসে দেখে যেতে পারবে না, তবে বাইরে তো দেখা করতেই পারতো। ভাবনার অবসান ঘটে ফোনের রিংটংয়ে স্ক্রিনে প্রাপ্তির নাম্বার ভাসছে। কল রিসিভ করলে অপর প্রান্ত থেকে প্রাপ্তি বলে,
কল করেছিলি? হুম। বলো কি বলবে। ব্যস্ত খুব? জি, একটু কাজ করছিলাম। বাসায় আজ ফুপিমণি আসবেন। হঠাৎ? আজব, আসতে পারেন না না কি? সেটা কখন বললাম, এমনি জানতে চাইলাম। ভালো। তুমি কি আমার উপরে রেগে আছো? না। এতদিনে একবার খোঁজ নেবারও প্রয়োজন বোধ করনি? হয়তো না। বিরক্ত হচ্ছ? না, বলো, শুনছি। দেখা করতে পারবে আজকে? বললাম না ফুপিমণি আসবেন বাসায়। কাজ আছে অনেক, ঘর গোছাতে হবে, রান্না করতে হবে, আরো অনেক কাজ। ও আচ্ছা, সময় পেলে ফোন দিও। হুম, টাটা। বাই। কল কেটে ফোনের দিকে তাকিয়ে কিছুক্ষণ হেসে নিল আসাদ। পাগলিটা বড্ড বেশি অভিমান করে ফেলেছে। দেখা করুক একবার, সব অভিমান ভাঙিয়ে দিব নিমিষেই। সিফাত রান্না করতে ব্যস্ত। বলতে হবে ছেলেটা ভালোই রান্না করতে পারে। চাচিকে রান্নার কাজে সাহায্য করতে করতে নিজেও রান্না বান্নার বিষয়গুলো বেশ আয়ত্ত করে নিয়েছে। সিফাত ছেলেটা এতিম। যখন ওর বাবা মা মারা যায় তখনও কিছু বুঝতেই শেখেনি। সবে মাত্র বয়স 3-এর দোরগোড়ায়। চাচা চাচি মানুষ করেছে বেশ যত্নে। অভাবের সংসার হলেও সিফাত পড়ালেখাতে কখনো কোনো প্রভাব পড়তে দেয়নি। বাবা মা হারা ছেলেটা যে এতটা পথ অতিক্রম করতে পারবে সেটা হয়তো কেউ ভাবতেও পারেনি। আসাদ, রাফি এবং সিফাতের সম্পর্ক এখন তুমি থেকে তুইতে পরিণত হয়েছে। সিফাতও বেশ খুশি আসাদের সঙ্গী হতে পেরে। এতদিনে ছেলেটার ছোট মাথায় এতটুকু খেলেছে যে ও যাদের সাথে আছে তারা লোকমুখে প্রচলিত ভদ্র সমাজের মানুষদের মতো স্বার্থপর না। রান্না শেষ হলে সিফাত গিয়ে আসাদ এবং রাফিকে ডেকে আনে। খাবার খাওয়ার এক পর্যায়ে আসাদ বলে, রাফি, আজ রাতে একটা কীট পতঙ্গ সাফ করতে হবে, তৈরি থাকিস। আসাদের কথার প্রসঙ্গে সিফাত বলে, কিসের কীটপতঙ্গ? বাসায় তো কিছু নেই। দুদিন আগেই তো সব কিছু এত সুন্দর করে পরিষ্কার করলাম। সিফাতের কথা শুনে আসাদ এবং রাফি কেউ হাসি আটকে রাখতে পারল না। ওদের কার্যক্রম দেখে সিফাত আহাম্মকের মতো প্রশ্ন করে, কি ব্যাপার, তোরা এভাবে হাসছিস কেন? হাসির পরিমাণ কিছুটা কমিয়ে দিয়ে আসাদ বলল, হাসছি তোর কথা শুনে। কি এমন বললাম যে এভাবে হাসতে হবে? আমি সমাজের কীট পতঙ্গের কথা বলেছি, বাসার না। সেটা সরাসরি বললেই তো হতো। এত পেঁচানোর কি আছে? বুঝেছি, এখন খা। সিফাত কিছু বলতে যাবে তখনই বাসার কলিং বেলটা বেজে উঠল। রাফি উঠতে গেলে আসাদ বলে, তোরা থাক, আমি দেখছি। বসা থেকে উঠে গিয়ে দরজা খুলে সামনে তাকিয়ে দেখে কেউ নেই। তবে নিচে একটা পার্সেল পড়ে আছে। চারদিকে পুনরায় একবার চোখ বুলে পার্সেলটা নিজের হাতে নিয়ে দরজা লাগিয়ে দিল। পার্সেলের উপর আসাদের নাম লেখা রয়েছে, তবে কোথা থেকে এসেছে সে ব্যাপারে কিছু লেখা নেই। বেনামি পার্সেল। হাতে থাকা পার্সেলটা আসাদ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, কিন্তু বুঝতে পারছে না এটার ভিতরে ঠিক কি আছে বা থাকতে পারে। ড্রয়িং রুমের সোফায় এসে বসে পার্সেলটা কি টেবিলে রেখে নিজের দুই হাঁটুর উপরে দুই ঠোঁট দিয়ে ভর রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। এতক্ষণে সেখানে আগমন ঘটে সিফাত এবং রাফির। পার্সেলের দিকে নজর পড়তেই রাফি বলে, পার্সেল কে পাঠিয়েছে আসাদ? জানি না, নাম লেখা নেই কারো। খুলে দেখ কি আছে ভিতরে। হুম। আসাদ ব্যস্ত হয়ে পড়ে পার্সেলটা খুলতে। র্যাপিং পেপার ছিঁড়ে বাক্সটা খুলে দেখে ভিতরে প্রাপ্তির একটা ছবি রাখা আছে এবং ছবির পেছনে কালো মার্কার দিয়ে লেখা। ছবিটা দেখে আসাদ যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে ছবির পিছনে লেখাটা দেখে। আসাদের অবাক চাহনি দেখে সিফাত বলে, রাফি কিছু জিজ্ঞেস না করে ছবিটা আসাদের হাত থেকে নিয়ে সম্পূর্ণ বিষয়টা নিজের আয়ত্তে নিল। আসাদের মুখ থেকে কোনো উত্তর না পেয়ে সিফাতও রাফির ন্যায় একই কাজের পুনরাবৃত্তি ঘটায়।
আসাদ এবং রাফি দুজনেই অবাকের শীর্ষে অবস্থান করলেও সিফাত স্বাভাবিকভাবেই রয়েছে। রাফি আসাদকে উদ্দেশ্য করে বলে, এসবের মানে কি? কেউ কি ফাজলামি করে এগুলো করছে নাকি? আসাদ আত্মবিশ্বাসী দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে বলে, না, এমন কাজ কেউ ফাইজলামি করে করবে বলে আমার মনে হয় না। নিশ্চয়ই এর মাঝে কোনো রহস্য আছে, আমি সেটা নিয়ে ভাবছি না। আমার চিন্তা হলো লেখাটা নিয়ে। যেই এই পার্সেলটা পাঠাক না কেন, সে আমার হয় ভালো চায় নতুবা খারাপ চায়, কিন্তু মানুষটা কে হতে পারে? আসাদের কথা শেষ হলে সিফাত মুখে হাসি নিয়ে বলে। সিফাতের কথার আগাগোড়া বুঝতে না পেরে আসাদ প্রশ্ন করে, এর সাথে রাজনীতির কি সম্পর্ক থাকতে পারে? বাহিরে সকল চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেল, একজন রাজনীতিবিদদের মতো ভাব। আশা করি তোর উত্তর তুই পেয়ে যাবি। সিফাত আর কথা না বাড়িয়ে নিচের রুমের দিকে পা বাড়ায়। সিফাত চলে গেলে আসাদ রাফির দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে বলে, সিফাত কি বলে গেল এগুলো? বুঝছিস কিছু? আমার ছোট মাথায় এগুলো খেলে না। রে, তুই বরং ভাব। আমি রুমে গেলাম। রাফিরও চলে যায় নিজের রুমে। আসাদ একা বসে আছে, মাথায় জড়ো হয়েছে নানা রকমের প্রশ্ন, কিন্তু উত্তর কে দিবে? ছবিটা নিজের হাতে নিয়ে আসাদ আবার সেই লেখাগুলোতে চোখ বোলায়। লেখাগুলোর কোনো মানে খুঁজে পাচ্ছে না ও। আসাদের ভাবনা কিছুটা এই রকম, আমি বিশ্বাস করি সে আমাকে ভালোবাসে, কিন্তু কার কথা বোঝানো হয়েছে এখানে? প্রাপ্তি। ওর ছবির পিছনেই তো লেখাগুলো রয়েছে, আর প্রাপ্তিও তো আমাকে ভালোই বাসে। তবে শেষের লাইনের মানে কি? প্রাণভোমরা বলতে কি বোঝাতে চেয়েছে? ছবিটা টেবিলের ওপরে ছুঁড়ে ফেলে তার হাত দিয়ে নিজের চুলগুলো টানতে টানতে আসাদ বলে, উফ, কিচ্ছু বুঝতে পারছি না আমি। মানে কি এইসবের? মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু। পল্লব ভাই একটা কথা বলেছিল, যখন আমি রাজনীতিতে নতুন নতুন পা রেখেছি, তখন রাজনীতিতে নিজের ছায়াকেও বিশ্বাস করতে নেই। আচ্ছা, তার কথার সাথে কি এই লেখাগুলোর কোনো মিল আছে বা থাকতে পারে? আসাদ নিজের ভাবনাগুলো সম্প্রসারিত করার আগে ওর ফোনের মেসেজ টোনটা বেজে ওঠে। রেদওয়ানের নাম্বার থেকে মেসেজ এসেছে। লেখা ছিল, বিকেল 5টায় আমাদের সেই চিরচেনা জায়গায় আসিয়েন ভাই, জরুরি কথা আছে আপনার সাথেই। আমি অপেক্ষায় থাকবো। রেদওয়ানের নাম্বারে কল দিতে গিয়েও দিল না। আসাদ ভাবে, রেদওয়ানের আবার কি হলো? হঠাৎ জরুরি তলব, বাসায় তো আসতে পারতো। বিকেল 5টা। আসাদ তৈরি হচ্ছে বের হবার জন্য। বাসা থেকে বের হতে নিলে সিফাত জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস এখন? তেমন কিছু না, রেদওয়ান মেসেজ দিয়ে বলল কি নাকি জরুরি কথা আছে, সেখানেই যাচ্ছি। একা যাস না। সরি, কেন? একা গেলে কি সমস্যা? একা যাস নি, যেতে বারণ করছি তাই যাবি না? এখানে সমস্যা থাকা বা না থাকার কি আছে? আজব। আচ্ছা, নিয়ে যাবো না একজনকে। একজন না, সবাইকে নিয়ে যাবি এবং সবার সাথে গান রাখতে বলবি। মাস্টার বি। রেদওয়ান আমার গ্যাংয়েরই লোক, ওর সাথে দেখা করতে যাব, এতে গান নেবার কি আছে? সব প্রশ্নের উত্তর যদি আমি দেই তাহলে তোর কাজ কি? মানে? কিছু না, যেটা বললাম সেটাই কর। আচ্ছা ঠিক আছে, তুই যাবি? না, আমার একটা কাজ আছে। আবার কি কাজ এখন? পরে বলবো, তুই রাফিকে নিয়ে যা। ওকে, থাক তাহলে। আসাদ এবং রাফি বাসা থেকে বের হলে সিফাত নিজের ফোনটা হাতে নিয়ে কল করে একটা পরিচিত নাম্বারে। কলটা রিসিভ হলে বলে, আশা বেরিয়ে পড়ছে। আশা করি তোর কাজটা তুই ঠিকমতো করবি। জি ভাই। কল কেটে একটা রহস্যময় হাসি হাসে সিফাত, যে হাসির গভীরতা হয়তো অনেকটা বেশি। আসাদের বাইক এসে থামে গাজীপুর সালনার একটা পুরাতন ফ্যাক্টরির সামনে। সিফাত বারবার বলে দিলেও আসাদ রাফি ছাড়া অন্য কাউকে সাথে আনেনি। বাইক থেকে নেমে ভিতরে চলে যায়, কিন্তু রেদওয়ানকে কোথাও দেখতে পাচ্ছে না। উপায়ন্তর ফোন করে রেদওয়ানের নাম্বারে। সিলেটের একটা টং দোকানে বসে চা খাচ্ছে রেদওয়ান এবং ওর কয়েকজন বন্ধু। হঠাৎ ফোনের রিংটং বাজলে পকেট থেকে ফোন বের করে দেখে আসাদের নাম্বার থেকে কল এসেছে। 7-5
না ভেবে কলটা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুই? এখনো আসছিস না যে? আমি অপেক্ষা করছি। আমি তো সিলেট আছি, আর কোথায় আসার কথা বলছো? তুই না আমাকে মেসেজে বললি পুরাতন গোডাউনে আসতে। না ভাই, আমি তো ঢাকার বাইরে আছি। তাহলে কেন তোমাকে সেখানে আসতে বলবো বলো? তোর নাম্বার থেকে যে মেসেজ আসলো সেটা? সত্যি আমি কোনো মেসেজ পাঠাইনি। রেদওয়ানের কানে গুলির আওয়াজ ভেসে আসলে তার কিছুক্ষণ পরেই কলটা কেটে যায়। উত্তরে আসাদ কিছু বলতে যাবে, ইতিমধ্যেই সেখানে গুলির বর্ষণ শুরু হলো। রাফি তৎক্ষণাৎ কোমর থেকে নিজের গান বের করে কভার ফায়ার দিতে ব্যস্ত হয়ে পড়ে। আসাদকে নিয়ে রাফি একটা কন্টেইনারের পেছনে আশ্রয় নিল। নিজেদের সুরক্ষার দিকটা নিশ্চিত করতে করতে গুলির আওয়াজ আর শুনতে পাচ্ছে না ওরা। আসাদ উকি দিয়ে চারদিকে চোখ বুলাচ্ছে, কিন্তু লাশ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎ কয়েকজন মধ্যবয়স্ক ছেলে এসে আসাদ এবং রাফির সামনে দাঁড়ালো। আসাদ কিছু বলতে যাবে, চলুন আপনাদের বাসায় পৌঁছে দিচ্ছি। ওদের মধ্যে থেকে একটা ছেলে বলে উঠল। উত্তরে আসাদ বলল, তোমাদের তো ঠিক চিনলাম না। আমাদের না চিনলেও চলবে, তবে এতটুকু মাথায় রাখুন, আপনার কাছে মানুষগুলো এখন আপনার জানের দুশমন হয়ে উঠেছে। তাই সেই সকল মানুষদের থেকে একটু সাবধানে থাকবেন। বুঝলাম না তোমার কথা। বুঝবেন আস্তে আস্তে, তবে দেরি করে যেন না বুঝেন, সেই দোয়াই রইল। এখন চলুন আপনাদের পৌঁছে দেই, আমাদের আরো কাজ আছে। আসাদও আর কথা না বাড়িয়ে ওদের পেছন পেছন বাইরে চলে গেল। বাইকে উঠতে গেলে অন্য একজন ছেলে আসাদের হাত থেকে বাইকের চাবিটা নিয়ে বলে, গাড়িতে উঠুন আমাদের সাথে, বাইক আপনার বাসায় পৌঁছা যাবে। গাড়ি এসে বাসার সামনে থামলে আসাদ এবং রাফি ওদের ধন্যবাদ জানিয়ে ভিতরে চলে যায়। ড্রয়িং রুমে পায়চারি করছে সিফাত। দরজা খোলা থাকায় আসাদ এসে ড্রয়িং রুমের সোফায় নিজের তাশরিফ জমিয়ে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলো। সিফাত দেখতে পেয়ে প্রশ্ন করে। একা গিয়েছিলি? আসাদের তরফ থেকে কোনো উত্তর না পেয়ে সিফাত আবারও বলে, কি হলো, কিছু জিজ্ঞেস করছি তো নাকি? হুম। একা কেন গিয়েছিলি? সবাইকে সাথে নিয়ে যেতে বলছিলাম না? ভাবিনি এমন কিছু হবে। কি হয়েছে? আসাদ সবটা খুলে বললে সিফাত হাতে তালি দিয়ে বলে, বাহ, ভালো তো। সবসময় শুধু রাজনীতি নিয়ে পড়ে থাকিস, বাইক কোনো জ্ঞান তো মাথায় নেই। সুপ্রিম বুঝিস? ইসপ্রুফিং? হ্যাঁ, সুপ্রিম। ইসপ্রুফিং সেটা কি? সুপ্রি হলো এমন এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে তোর নাম্বার আমার কাছে নেই, কিন্তু তোর নাম্বার দিয়ে আমি যাবতীয় সব কাজ করতে পারবো। যেমন কাউকে মেসেজ পাঠানো বা কল দেওয়া। একই কাজ ইমেল দেওয়া করা হয়, একই কাজ ইমেল দিয়েও করা হয়। কিন্তু কেউ আমার সাথে এমনটা কেন করবে? কি স্বার্থ থাকতে পারে তার? স্বার্থ তো একটাই, কি? তোর জীবন নেয়া। তুইও এই কথা বলছিস? সকালে আসলো পার্সেল আর এখন তুই? যেটা দেখছি, যেটা বুঝছি সেটাই বলছি। সুপ্রিম করে তোকে পুরনো গোডাউনে ডাকা, তোর উপরে হামলা হওয়া, সবকিছু তোর আর কালকাতিও হতে পারে না, তাই না কি? তোর কথাই যুক্তি আছে, কিন্তু এই কাজগুলো কে বা কারা করেছে সেটাই তো বুঝতে পারছি না। কারা না, বল কে? তুই এতটা নিশ্চিত হয়ে কিভাবে বলছিস? সকালের লেখাগুলো নিয়ে একটু লেখা করা শেখ, বুঝতে পারবি। যাই হোক, তোরা বিশ্রাম নে, আমি বাহির থেকে একটু হেঁটে আসি, ভালো লাগছে না বসে থাকতে। আচ্ছা যা। আসাদ সবটা খুলে বললে সিফাত হাতে তালি দিয়ে বলে। সিফাত বাসা থেকে বের হয়ে শান্ত মনে রাস্তা দিয়ে হাঁটছে।
হঠাৎ একটা কালো জিপ গাড়ি এসে থামে ওর সামনে। শোন, আমাদের দিকে সব সময় নজর রাখবি, কারণ আমাদের জীবনের ঝুঁকি এখন অত্যাধিক মাত্রায় বেড়ে গেছে। সে আসাদকে প্রাণে না মারা অবধি শান্তি পাবে না। ভাই, আমরা তো জানি কাজটা কে করেছে, তাকে রাস্তা থেকে সরিয়ে দিলে তো হয়। না, আমি চাই আসাদেই রহস্যের শিখরে পৌঁছাক। পারবে কি? জানা নেই আমার। আসাদ নিজেকে রাজনীতিবাদ বলে দাবি করে, কিন্তু ও এখনো রাজনীতিতে ভীষণ রকমের কাঁচা একজন খেলোয়াড়। রাজনীতির মারপ্যাচ বুঝে উঠতে ওর অনেকটা সময় পার হয়ে যাবে। তুমি যেটা ভালো বোঝো, আমরা সাদের ছায়া হয়ে থাকব। তুমি সেই বিষয়ে চিন্তা করো না। নিরেশ যেন হতে না হয় সেদিকে খেয়াল রাখিস। আচ্ছা ভাই। জি। আমাকে নামিয়ে দিয়ে আয়, অনেকটা সময় পার হয়ে গেছে। ফোনের স্ক্রিনে প্রাপ্তির ছবি ভাসছে। আসাদ এক মনে তাকিয়ে আছে সেদিকে। কেউ যে ওর জানের ভুখা হয়ে উঠেছে সেই চিন্তা এখন ওর মাথায় নেই। প্রাপ্তির সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোই জড়সড় হয়ে আছে ওর ভাবনা জুড়ে। শেষ বিকেলে নদীর পাড়ে হাত ধরে হাঁটা, প্রাপ্তির দুষ্টুমি ভরা কথা। আসাদ নিজেকে ভাগ্যবান মনে করে প্রাপ্তিকে নিজের জীবনের অংশ করতে পেরে। তবে সময়ের সাথে সাথে সেই ভাগ্যটা যেন দুর্ভাগ্যে পরিণত না হয়, সেটাই দেখার বিষয়। রাত অনেক হয়েছে, কিন্তু কারোর পেটেই খাবার পড়েনি। রাফি এসে একবার আসাদকে ডেকে গেছে, কিন্তু আসাদ নাকচ করে দেয় খাবে না বলেই। তাই রাফিও আর জোর করেনি। রাত প্রায় 2টো। আসাদ এবং রাফি নিজের কাজে বেরিয়ে পড়েছে। শরীরের ভদ্রলোকের ট্যাগ লাগানো কারোর হয়তো জীবনযাত্রার সমাপ্তি ঘটবে আজ, নাকি সব ভাবনা চিন্তাগুলো রং বদলাবে আসাদের অজান্তেই। শিক্ষক নামটা শুনলেই একটা স্বস্তি পাওয়া যায়, তাই না? যে ছাত্রদের নিজের হাতে গড়ে তোলে স্নেহ ভালোবাসা দিয়ে। আচ্ছা, একজন রক্ষক যদি ভক্ষক হয়ে ওঠে তখন তার কি শাস্তি হওয়া উচিত? আসাদের মতে মৃত্যুর চেয়ে বড় শাস্তি কাউকে দেয়া যায় না। তেমনই এক শিক্ষকের গল্পের সমাপ্তি ঘটাবে আসাদ, যে শিক্ষক পড়ানোর নামে ছোট ছোট মেয়েদের যৌন হয়রানির শিকার করে। বর্তমান সমাজের পরিস্থিতি হলো এমন, বাবা মা দুজনেই কাজের সূত্রে দিনের বেশিরভাগ সময় ঘরের বাইরে থাকেন। হয়তো কেউ বাসায় আয়া রেখে দেন ছেলে মেয়েদের একাকিত্ব দূর করার জন্য, আর কেউ রাখেন না এই ভেবে ছেলে মেয়ে তো দিনের 3/4 সময় প্রাইভেট আর পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকবে, বন্ধু বান্ধবদের সাথে থাকবে, কথা বলবে। একাকিত্ব কি সেটা বোঝার সুযোগই হয়ে উঠবে না। বাবা মা টাকা কামাতে এতটাই ব্যস্ত যে তার মেয়ে কোন পরিস্থিতিতে আছে সেটা খোঁজ রাখার সময়টুকু হয়ে ওঠে না তাদের কাছে। এমনও মেয়ে আছে যারা পুরো ব্যাপারটা বুঝতেই অনেকটা সময় পার হয়ে যায়, আর যখন বুঝতে পারে তখন হয়তো কিছুই করার থাকে না। লোক লজ্জার ভয়ে কাউকেও বলতেও পারে না। এই সময়টা যে কতটা কষ্টের সেটা হয়তো সেই বুঝতে পারবে যে বা যারা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে বা ভবিষ্যতে হবে। এই ধরনের বিষয়গুলো যে শুধু শিক্ষকরাই করে এমনটা কিন্তু না। পরিবার পরিজন আত্মীয় স্বজনদের মাঝেও এমন কিছু নরপিশাচ থাকে যারা ভালো মানুষের আড়ালে নিজেদের স্বার্থ হাসিল করতে ব্যস্ত। এমন মানুষগুলো খুবই ভয়ঙ্কর প্রকৃতির হয়, বিষাক্ত হয়। তাদেরকে খালি চোখে চেনা যায় না, কিন্তু তাদের বিষক্রিয়া মারাত্মক। আশাদের কাজ শেষ। সকালে খবরের কাগজের হেডলাইন হবে শিক্ষক নামের একজন নরপশু হত্যা। না, একটু ভুল বলে ফেললাম। এই ভদ্রলোকের সমাজে তো সত্যের চেয়ে মিথ্যার দাপট বেশি, তাই হয়তো এই খবরটাও বাকি খবরের আড়ালে চাপা পড়ে যাবে। অনেকদিন পর আসাদ আজ ক্যাম্পাসে এসেছে। গুলি লাগার পর থেকে আর আসা হয়নি। একটা শাস্তির নিঃশ্বাস ত্যাগ করে ক্যান্টিনের পাশে দাঁড়িয়ে থাকা পরিচিত শিমুল গাছটার নিচে তাকালে দেখে
প্রাপ্তি ওর কয়েকজন বান্ধবীর সাথে বসে আছে নির্জীব মনে। আসাদকে আসতে দেখে বাকিরা উঠে যায়। প্রাপ্তি তখনও দেখেনি আসাদকে। কাহিনী বুঝতে না পেরে বলে ওঠে, কি রে, সবাই চলে যাচ্ছিস কেন? আসাদকে দেখতে পেয়ে সম্পূর্ণ বিষয়টা প্রাপ্তির বোধগম্য হলো। তাই আর কিছু না বলে পুনরায় নিজের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল। আসাদ প্রাপ্তির পাশে বসে বলে ওঠে, মন খারাপ? জি না। তাহলে কথা বলার ইচ্ছা নেই? না, নেই। চলে যাব তাহলে? তোমার ইচ্ছা। ভার্সিটিটা তো আর আমার একার না যে আমি যা বলবো তাই হবে। এমনিতে তোমার ভয়ে কোনো ছেলে আমার সাথে কথা বলতে চায় না। ছেলেদের সাথে কথা বলতে চাও তুমি? শুধু কি ছেলেরা, মেয়েরাও তো কথা বলে না আমার সাথে, কয়েকজন ছাড়া। আমি কি তাদের বারণ করেছি তোমার সাথে কথা বলতে বা না মিশতে? হয়তো করেছো। তোমাকে এর আগেও অনেকবার বলেছি, হয় আমাকে বেছে নাও, নতুবা তুমি রাজনীতি নিয়ে থাকো। একটা কথা মনে আছে তোমার? কি কথা? যখন আমি একজন সহজ সরল সাধারণ ছেলে ছিলাম, যখন আমার নাম ডাক পরিচিতি ছিল না, ছেলেদের সাথে কফি শপে যাওয়া, কথা বলা, তাদের বিভিন্ন গিফট দেয়া, আমার জন্মদিন তুমি ভুলে যেতে। কিন্তু 2 দিন আগে পরিচিত হওয়া একটা ছেলেকে তুমি কফি শপে গিয়ে গিফট দিয়ে আসতে, এবং আমি যখন এগুলো তোমাকে জিজ্ঞেস করতাম তখন তোমার কাছে কোনো উত্তর থাকতো না। তুমি কথার ছলে সেগুলো এড়িয়ে যেতে। এবং মজার বিষয় হলো, আমিও তখন তোমার কাছে একটা প্রশ্ন করেছিলাম, আমাকে চাই নাকি তোমার ওইসব বন্ধুদের। তুমি কি বলেছিলে? তোমার জীবন তোমার মর্জি মতো চলবে। তাহলে আজ কেন আমাকে যে কোনো একটা বেছে নিতে বলছো? আমি কিন্তু এখন কারোর সাথেই কথা বলি না, সেটা তোমার অজানা নয়। কবে থেকে কথা বলো না? যেদিন থেকে এই শহরের মানুষ আসাদকে চেনে সেদিন থেকে। যেদিন থেকে আসাদের নাম যশ খ্যাতি হয়েছে সেদিন থেকে। যেদিন থেকে আসাদ নিজেকে সামনে নিতে শিখেছে সেদিন থেকে। কিন্তু আসাদ যখন অনেক দুর্বল ছিল, যখন প্রাপ্তিকে ছাড়া আসাদ কিছু বুঝতো না, তখন কিন্তু তুমি আমার মনোবল না হয়ে আমাকে আরও ভেঙে দিয়েছ। এত তাড়াতাড়ি ভুলে গেলে সেই দিনগুলো? তোমার কি ভাবনা আসাদ হাসি খুশি আছে, তার মানে সে অনেক ভালো আছে? তাহলে বলবো তুমি আমার প্রেমিকা হতে পারোনি। আমাকে নিয়ে এত কিছু ভাবার জন্য অসংখ্য ধন্যবাদ। আসাদ খানিকটা হেসে নিয়ে বলে, যখনই আমার প্রশ্নগুলোর কোনো উত্তর তোমার কাছে থাকে না, তখনই এই একটা কথা বলে এড়িয়ে যাও সব কিছু। হ্যাঁ হ্যাঁ, আমি খারাপ। আর কিছু বলতে চাও? বাদ দাও এইসব কথা। ভার্সিটিতে আসলে বাট কল দিলে না। দেখা করার কথা ছিল আমাদের, তাই না? মনে ছিল না? আচ্ছা ঠিক আছে, তোমার তো মনে হয় একটু পরে ক্লাস শুরু হবে, থাকো তাহলে, আমি আসি। প্রাপ্তি কোনো উত্তর দিল না। আসাদ প্রাপ্তির পাশ থেকে উঠে ক্যান্টিনের দিকে যায়। কিছুটা সামনে এগুলে কারো ডাক পেয়ে আসাদ থমকে দাঁড়ায়। গলার স্বরটা বেশ পরিচিত, তবে খেয়াল করতে পারছে না কোথায় শুনেছে। মাথার জোর না দিয়ে পিছনে তাকালে দেখে অন্যরা ওর দিকে এগিয়ে আসছে, মুখে বিরল হাসি। ভার্সিটির জীবন একসাথে কেটেছে ওদের, তবে দুর্বল আসাদ থেকে সবল আসাদ হয়ে ওঠার রাস্তাটা ভীষণ কঠিন ছিল। আর সেই রাস্তায় আসাদের সঙ্গীদের মাঝে অনন্যাও একজন। মজার বিষয় হলো, অনন্যা আসাদকে সবভাবে সাহায্য করলেও আসাদের একটা অজানা। কিন্তু রাফি জানে অনন্যা আসাদের জন্য ঠিক কতটা করেছে। আসাদের সামনে এসে মুখে হাসি রেখে অনন্যা বলে, কি গো রাজনীতিবিদ, আমাকে তো ভুলেই গেলেন। না কোনো কল, না কোনো মেসেজ, পর হয়ে গেছি বুঝি? আসাদ মাথা চুলকে বলে, আরে তেমন কিছু না, আসলে তোমার নতুন নাম্বার আমার কাছে নেই। পুরাতন নাম্বারে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু সংযোগ হয়ে ওঠেনি। রাফির কাছে তো আমার নাম্বার ছিল, ওকে বলতে পারতে। কই, রাফি তো আমাকে কিছু বলেনি। আমি ওর কাছে তোমার নাম্বার অনেকবার চেয়েছি, বাট ও বলেছে ওর কাছে নেই। আচ্ছা বাদ দাও, চলো এক কাপ কফি খেয়ে আসি। ক্যান্টিনে সেই কফি আর জমজমাট আড্ডা, উফ, অনেক মিস করি। চলো। কফি পাগলি বলেছে তোমাকে?
বলছেই তো, কফি ছাড়া তো আর কিছু মাথায় আসে না তোমার। অনন্যা মুখ ভেঙচি কেটে বলে। তোমার মাথা। খুনসুটি করতে করতে ক্যান্টিনের সামনে চলে এসেছে। ভিতরে রাফি, সিফাত এবং বাকিরা সিঙ্গারার আড্ডায় মেতে উঠেছে। রাফির কাছে গিয়ে রাফির পিঠে একটা কিল বসিয়ে দিয়ে অনন্যা বলে, কিরে হারামি, তোর কাছে আমার নাম্বার নেই? রাফি অনন্যাকে দেখতে পেয়ে বসা থেকে উঠে শক্ত করে জড়িয়ে ধরে। অনন্যা মজা করে বলে, হয়েছে ভাই, ছাড় এবার, না হলে আমার হাড্ডি গুড্ডি এখন ভাঙবে, যেভাবে ধরেছিস। অনন্যাকে ছেড়ে দিয়ে বলে, এবার বল, হঠাৎ কি মনে করে? আমাকে তো একটা বার জানানোর প্রয়োজন বোধ করলি না যে তুই আজকে ক্যাম্পাসে আসবি। একটা থাপ্পড় মারবো। তুই আগে আমার প্রশ্নের উত্তর দে। আমার নাম্বার নেই তোর কাছে? আছে। আসাদ চেয়েছিল তো দিলি না কেন? তুই তো জানিস কেউ দেয়নি, তাও এই প্রশ্নটা কেন করছিস? দিতে পারতি, আমি নিজেকে সামলে নিয়েছি। আমার সমস্যা হতো না। আমার জিনিসটা না হয় একান্তই আমার থাক। যাকগে, বাদ দে ওইসব পুরনো কথা। এখন বল, তুই দেশে আসলি কবে? এই তো গতকাল রাতে এসেছি। নিজেকে আর আটকে রাখতে পারলাম না ক্যাম্পাসে আসা থেকে, তাই চলে এলাম টহল দিতে। ভালো করেছিস। জানি তো কফির লোভে এসেছিস এখানে। আমাদের সাথে দেখা করতে এলে তো জানতে। আসাদের সাথে থেকে থেকে তুইও এখন আসাদের মতো কথা বলছিস। আচ্ছা, তোরা এদিকটায় গিয়ে বস, যা, আমি একটু পর আসছি। ঠিক আছে। রাফি খানিক হেসে নিয়ে বলে। আসাদ এবং অনন্যা গিয়ে কর্নারের একটা টেবিলে বসলো। আসাদ কফির অর্ডার দিয়ে অনন্যার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। এতদিন কোথায় ছিলে? ভার্সিটি লাইফ শেষ হওয়ার পরে না কোনো খোঁজ, না কোনো খবর। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ছিলাম কারো স্মৃতিচারণে। মানে? আচ্ছা বাদ দাও আমার কথা, তুমি বলো, এত অল্প সময়ে এত নামডাক কিভাবে? 2 বছর আগের আসাদ আর এখনকার আসাদের মধ্যে পার্থক্য আকাশ পাতাল। এতটা পরিবর্তন কিভাবে? আমি সেই আগের আসাদই রয়ে গেছি, শুধু তোমাদের দেখার নজরিয়াটা বদলে গেছে। হয়তো। তারপর প্রাপ্তির কি খবর? আছে ভালোই। আগের মতোই রয়ে গেছে নাকি পরিবর্তন এসেছে? যেদিন থেকে আমি পরিবর্তন হয়েছি সেদিন থেকে ওর মাঝেও পরিবর্তন লক্ষ্য করেছি। এখন জানি না সেই পরিবর্তনটা কার জন্য এসেছে। আলবাত তোমার জন্য, যেহেতু ও তোমাকে ভালোবাসে। হয়তো আবার হয়তো না। হয়তো কেন বলছো? যাকে ভালোবাসো তাকে বোঝো না তুমি? আসাদ কিছু বলার আগেই পিচ্চি কফি নিয়ে হাজির। অনন্যাকে দেখে ফোকলা দাঁতের হাসি দিয়ে বলে, আপু তুমি কেমন আছো? কত দিন পর তোমাকে দেখলাম। মন খারাপ বলে বলে, এখন তো আর আগের মতো আসোই না। অনন্যা পিচ্চির গালে হাত বুলিয়ে বলে, কিভাবে আসবে রে কিভাবে আসবে রে সোনা? আমি তো দেশে ছিলাম না। তুই কি পড়াশোনা করিস এখন, নাকি আমার যাবার পরে সব বাদ? কোনটা? তুমিই তো প্রতি মাসে রফিক চাচার কাছে আমার জন্য টাকা পাঠাতে, তাহলে কিভাবে বাদ দিব বলো? আমার মাথায় কয়টা মাথা? আচ্ছা। কপালে চুমু এঁকে দিয়ে বলে, গুড বয়, এখন যা। আসাদ মুগ্ধ দৃষ্টিতে অনন্যাকে দেখছে। আসলেই মেয়েটা অদ্ভুত প্রকৃতির। যাকে চেনে না, যার সাথে কোনো সম্পর্ক নেই, তার দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সবাই যদি এমন হতো তাহলে হয়তো সমাজে কারোর সাথে কোনো বৈষম্য থাকতো না। রুমের সব কিছু ভেঙে চুরমার, তবুও রাগ কমছে না। নিজেকে সামলাতে পারছে না কিছুতেই। টেবিলের উপরে এক হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে মেয়েটি। ভয়ে ভয়ে একটা ছেলে সামনে এগিয়ে এসে বলে, রাগে চোখ রক্তবর্ণ ধারণ করেছে। রক্তবর্ণ চোখে ছেলেটার দিকে তাকালে চোখের ঝাঁজ সহ্য করতে না পেরে মাথা নিচু করে ছেলেটা ফেলে। মুচকি এসে বলে, শান্ত হব? হ্যাঁ, আমি শান্ত হব, তবে যেদিন আমার দেওয়া কাজটা তোরা সম্পূর্ণ করতে পারবি। 2 দিন সুযোগ করে দিলাম, কিন্তু লাভ কি হলো? ব্যর্থ। তোরা তো জানিস ব্যর্থতা জিনিসটা আমার সহ্য হয় না। শেষ আরেকটা সুযোগ দিলাম, হয় আসাদকে মেরে ফেল, না হয় তোদের মৃত্যুকেও আটকাতে পারবে না। কথাটা যেন মাথায় থাকে, আমি বারবার বলবো না।
আসাদ বাসায় এসে পৌঁছেছে। অনন্যার সাথে সময়গুলো বেশ ভালোই কেটেছে ওর। পুরনো স্মৃতিগুলো আবার জেগে বসেছে। ভার্সিটির সেই দিনগুলোর কথা মাথায় আসতেই আসাদ নিজের অজান্তেই হেসে ফেলে। সিফাত রুমে ঢুকে দেখে আসাদ আপন মনে হাসছে। বিছানায় নিজের তাশরিফ জমিয়ে কিছুটা কৌতূহল নিয়ে প্রশ্ন করে, কিরে হাসছিস কেন? হাসছি নিজের অবস্থার উপরে। কেমন ছিলাম আর কেমন হয়ে গেলাম। বাদ দে সব পুরনো কথা। যার জন্য তোর কাছে আসা লেখাগুলো সব ধ্যান করতে পারলি? হ্যাঁ পারছি, তবে ভাবিনি কখন আমার সাথে এমনটা হবার ছিল। ভাবিসনি তো এখন ভেবে নে। মানতে খুব কষ্ট হচ্ছে। একটা চিরচেনা মানুষের এমন হঠাৎ পরিবর্তন কিভাবে মেনে নেই বলো। যাকে তুই চিরচেনা বলিস তার কাছে তুই অপরিচিত। কি জানি। বুঝতে পারছিস? এটাই অনেক। সাবধানে থাকিস, এটুকুই বলবো। এখন বল অন্যকে। রাফি বলেনি কিছু? আমি তোর মুখ থেকে শুনতে চাচ্ছি। আমার ক্লাসমেট ছিল, ভার্সিটি লাইফ একসাথে কেটেছে আমাদের। খুব ভালো একটা মেয়ে, মনটা অনেক পরিষ্কার। বাকি সবার মতো মনে অত শত প্যাচগোজ নাই। জানিস, একটা অপরিচিত মানুষ যাকেও আগে কোনো দিন দেখেনি পর্যন্ত, কিন্তু সে বিপদে পড়লে হাত বাড়িয়ে দেয়া মানুষগুলোর মাঝে অন্যান্য একজন। আমাদের ক্যান্টিনে যে ছেলেটা আছে, ওর পড়াশোনার সকল খরচ অনন্যাই বহন করে। এতদিন তো মনে হয় দেশের বাইরে ছিল। গতকাল রাতে এলো, বললো, তখন শুনলি না? তো হঠাৎ দেশের বাইরে কেন গিয়েছিল জানিস? হয়তো পড়াশোনার জন্য। তাছাড়া আর কি হবে? দেশের বাহিরে তো ওর কোনো আত্মীয় স্বজনও নেই। বাবা মা? অনন্যা এতিম। মামা মামি ওকে বেশ যত্নে লালন পালন করেছেন। আমার ভাষ্যমতে আমি কোনোদিন দেখিনি অনন্যাকে তারা নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভেবেছেন। তো তুই অনন্যর মামা মামির থেকে জানতে পারতি না অনন্য কেন দেশের বাইরে গেল সবাইকে ছেড়ে? আমি গিয়েছিলাম তাদের বাসায়, তবে তারা সেখান থেকে চলে গিয়েছিলেন। অনন্যার নাম্বারও বন্ধ দেখাচ্ছিল। মামা মামিরও কোনো খোঁজ পাইনি। তাই হাল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তুই হঠাৎ ওসব পুরনো কথা ঘাটছিস কেন? ঘটছি কারণ অনন্য কি সত্যি পড়াশোনার জন্য দেশের বাইরে গিয়েছিল, নাকি এখানে অন্য কোনো গল্প আছে? ভাই, আমারে মাফ কর প্লিজ। এমনিতে একটা ধাঁধা সলভ করতে গিয়ে নাকানি চুবানি খেয়ে বেসামাল অবস্থায় আছি, তার উপরে আবার অন্য কোনো বাধা দিস না। সিফাত খানিক হেসে আমাদের কাঁধে একটা হাত রেখে বলে, এটা তো জীবনের ধাঁধা, যেটার সমাধান তুই ছাড়া অন্য কারো কাছে নেই। দুর্বল আশা থেকে তুই আশাদ হয়ে ওঠার গল্পটা নিশ্চয়ই সহজ ছিল না। পিছনের সেই গল্পটা নিয়ে একটু ভাব। তুই নিজের লক্ষ্যে পৌঁছে যাবি, আর একবারের ফলাফলটা তোর জীবন বদলে দিবে। মিলিয়ে নিস। আসাদ হাবার মতো তাকিয়ে আছে সিফাতের মুখের দিকে। সিফাত রুম থেকে বেরিয়ে গেল, কিন্তু তবুও আসাদের কোনো হেলদোল নেই। মাঝে মাঝে সিফাতের চরিত্রটা বুঝতে ভীষণ কষ্ট হয় আমাদের। হাবাগোবা ছেলেটার কয়েকটা জটিল কথা আসাদকে নিজের অবস্থানে স্থির করে দেওয়ার জন্য যথেষ্ট। সিফাত ছেলেটার মাঝে কিছু একটা আছে, এটা আসাদের ভাবনা। ভাবনাটা কি সত্যি, নাকি ভাবনার অন্তরালে অন্য কোনো কাহিনী রচিত আছে? অনন্যার মন আনচান করছে আসাদের সাথে কথা বলার জন্য, কিন্তু ভাবছে কল দেবে কি দেবে না। নাম্বারটা বারবার ওপেন করে আবার কেটে দিচ্ছে। কথা বলতেও ইচ্ছে করছে, আবার কল দিতেও কেমন কেমন লাগছে। ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে আসাদের নাম্বারে কল দিলে কিছুক্ষণ পর আসাদ কল রিসিভ করে বলে, বলো। কি করো? এই তো ফেবুতে নিউজ ফিড ঘাটাঘাটি করছিলাম। তুমি? ভাবছিলাম কি? কোনো একজনের কথা। কার কথা? পরে বলবো। আচ্ছা, এখন রাখি, পরে কথা হবে। আসাদের উত্তর না শুনেই অনন্যা ফোন রেখে দেয়। লজ্জায় লাল হয়ে গেছে অনন্যার মুখ। দিনটা ভালোই কাটলো আসাদের। সারা দিনের মাঝে প্রাপ্তির কথা একটি বারের জন্য মাথায় আসেনি। হয়তো আসতে দেয়নি, হয়তো খেলার মোড় ঘুরতে যাচ্ছে আসাদ। পরদিন সকালেও ভার্সিটিতে যায় আসাদ, রাফি এবং সিফাত।
সাথে সাঙ্গপাঙ্গরা তো আছেই, তবে আজকে ভার্সিটিতে গেছে অন্য একটা কাজে। কয়েকদিন পরেই ভার্সিটিতে হলো প্রেসিডেন্ট নির্বাচন, তবে প্রার্থী মাত্র 2 জন, নাবিল এবং রেজওয়ান। আসাদ নাবিলের পক্ষ থেকেই সম্পূর্ণ নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাচ্ছে। অবশ্য নাবিলকে সাপোর্ট করার পিছনে যথেষ্ট কারণও আছে, কারণ নাবিলের মাঝে আসাদ নিজেকে দেখতে পায়। ভার্সিটিতে কারোর কোনো সমস্যা হলে সবার আগে যদি কাউকে পাওয়া যায় সে হলো এই নাবিল, হোক সেটা ছোট বা বড় ধরনের কোনো সমস্যা। তো যার মাঝে মানুষকে সাহায্য করার প্রবণতা রয়েছে সে নিশ্চয়ই একটা হল সামলানোর মতো সক্ষমতা রাখে নিজের মাঝে। আসাদ নাবিলকে সাপোর্ট করছে দেখে উপায়ন্তর রেজওয়ান ছুটে গেছে বাপ্পির কাছে। বলা বাহুল্য, আসাদ এবং বাপ্পি একসময় সেরা বন্ধুত্বের খেতাব বহন করেছিলেন ভার্সিটিতে, তবে এখন একজন আরেকজনের জন্য চোখের বিষ। কারণ ওই যে রাজনীতি, এই একটা শব্দ ওদের 7 বছরের বন্ধুত্ব 7 সেকেন্ডে শেষ করে দিয়েছিল। কেউ ভাবেনি কখনো স্কুল লাইফের এত ঘনিষ্ঠ 2 জন বন্ধু শুধু এই রাজনীতির চক্করে পড়ে আলাদা হয়ে যাবে। বাপ্পি ঢুকছে গেট দিয়ে। মিনারের পাশে ধীর পায়ে দাঁড়ানো হিজল গাছের নিচে আসাদ নাবিলের সাথে কথা বলায় ব্যস্ত। আসাদকে দেখে তাচ্ছিলের হাসি হাসলো বাপ্পি। আসাদ গ্রাহ্য করেনি। দুজনের চোখাচোখি শেষ হলে বাপ্পি মিনারের 2 সিঁড়ি উপরে উঠে হাতে একটা মাইক নিয়ে বলে, আর কয়েকদিন পরেই তো ইলেকশন। নিশ্চয়ই তোমরা জানো ভোটটা কাকে দিতে হবে বা কাকে দিলে তোমরা সবচেয়ে বেশি উপকারী হবে। এখন আসি মূল কথায়, প্রেসিডেন্ট সবাই হতে পারে, কিন্তু সবাই দায়িত্ব পালন করতে পারে না। তাই দায়িত্ববান কেউ এই পদ রাখার যোগ্যতা রাখে বলে আমি মনে করি। আমার মতে রেজওয়ানের চেয়ে ভালো প্রেসিডেন্ট তোমরা অত্র ভার্সিটিতে চিরনির তল্লাশি চালালেও আরেকজন পাবে না। তাই কারোর প্ররোচনায় না এসে নিজেদের ভালোটা বুঝতে শেখো। কথাগুলো বলে খানিক জিরিয়ে নিল বাপ্পি। অতঃপর আসাদের দিকে তাকিয়ে ঠাট্টার ছলে বলে, অনেকেই তো কোনো যোগ্যতাই ছাড়াই রাজনীতিতে চলে আসে, অতএব সেই সব যোগ্যতাহীন মানুষদের যতটা পারবে এড়িয়ে চলবে। নিজের কথাগুলো শেষ করে মুচকি হেসে হাত দিয়ে মাইকটা এগিয়ে আহ্বান করে আসাদকে নিজের কথা বলার জন্য। আসাদও প্রত্যুত্তরে মুচকি হেসে মাইকটা হাতে তুলে নেয়। 2 আঙ্গুল দিয়ে মাইকে 2 বাড়ি মেরে বলতে আরম্ভ করে, সবাই এত দূরে দূরে দাঁড়িয়ে আছো কেন? মিনারের কাছে এসো, কথা আছে তোমাদের সাথে। আসাদের ডাকে সকালে সাড়া দিয়ে ধীরে ধীরে মিনারের কাছে এসে ভিড় জমালো। আসাদ বলে, তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে, সকলে উত্তর দেবে আশা করি। সকলে হ্যাঁ সূচক মাথা নাড়ালে আসাদের প্রথম প্রশ্ন, মনে করো তোমাদের সামনে 2 মোবাইল আছে, একটা দেখতে অনেক সুন্দর, পিছনে 4টা ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে, বড় সাইজের ডিসপ্লে, কিন্তু প্রসেসর ভালো না। অন্য ফোনে প্রথমটার মতো 4টা ক্যামেরা নেই, অনেক বড় ডিসপ্লে নেই, কিন্তু প্রসেসর অনেক ভালো। এখন আমার প্রশ্ন হলো, তোমরা কোনটা বেছে নেবে, প্রথমটা নাকি দ্বিতীয়টা? সকলে উচ্চস্বরে বলে উঠল। আসাদের মুখে হাসি ফুটল। বাপ্পি রাগে ফুঁসছে কিন্তু কিছু বলছে না। আসাদ আবার নিজের কাছে মনোযোগ দিল। এবার আরেকটা প্রশ্ন করি কেমন? একজন যোগ্যতাবান ব্যক্তি যে তোমাদের কখনো কোনো বিপদে আপদে সাহায্য করেনি, তোমাদের পাশে এসে দাঁড়ায়নি, অন্যদিকে একজন যোগ্যতাহীন ব্যক্তি যার কোনো যোগ্যতা নেই কিন্তু মানুষকে সাহায্য করার জন্য বড় একটা মন আছে, সকলের বিপদে আপদে এগিয়ে আসে, সবাইকে নিজের পরিবারের একজন সদস্য মনে করে। এবার বলো, কাকে চাই তোমাদের, যোগ্যতাবান নাকি যোগ্যতাহীন? এবারও সবার উত্তর আসাদের পক্ষে এলো। বাপ্পি নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কি বা বলবে, বলার মতো কিছু নেই ওর কাছে। আসাদ মুখের হাসি বজায় রেখে বলে, দেখো তোমাদের নেতা বাপ্পি হয়তো কিছু বলতে চাই, শোনো তাহলে মনোযোগ দিয়ে। আসাদ মাইকটা বাপ্পির হাতে তুলে দিয়ে সবাইকে নিয়ে মিনারের সামনে থেকে চলে আসে। মাঝ মাঠে আসার পরে নাবিল বলে, ভাই চলে যাবে নাকি থাকবে? কেন? সবাই মিলে একটু চা সিঙ্গারা খেতাম আর কি। আমার সামনে ফর্মালিটি দেখালে মায়ের একটাও মাটিতে পড়বে না। চা সিঙ্গারা যারা তোকে ভোট দেবে
যাদের কারণে তুই জিতবি তাদেরকে খাওয়াবি। আমরা ক্যান্টিনে আছি, প্রয়োজন পড়লে ডাক দিস। আচ্ছা ভাই। আসাদ এবং বাকিরা চলে গেল ক্যান্টিনে আর নাবিল গেল নিজের কাজে। ক্যান্টিনে গিয়ে বসতে না বসতেই সিফাত আসাদকে খোঁচানো শুরু করে। আসাদ ত্যক্ত হয়ে বলে, কি শুরু করছিস? মেয়ে পেয়েছিস নাকি? সিফাত হাসতে হাসতে বলে, আরে তোর পাখি এসেছে, মানে? একটু পিছনে তাকাও খোকা। আসাদ পিছনে তাকিয়ে দেখে অনন্যা আসছে, তবে আজ চোখ ফেরাতে পারছে না অনন্যার থেকে। কালো শাড়ি, কালো টিপ বেশ মানিয়েছে মেয়েটাকে। মুখে মাতাল করা হাসি আসাদকে বেকাবু করে তুলছে। আসাদ নিজেকে সামলাতে পারছে না, অবস্থা বেশি বেগতিক হবার আগে আসাদ নিজের চোখ ফিরিয়ে নেয়। আসাদের অবস্থা দেখে কেউ নিজের হাসি আটকে রাখতে পারল না। অট্ট হাসিতে ফেটে পড়ে সবাই। ইতিমধ্যে অনন্যাও সেখানে এসে হাজির। বেশ উৎফুল্লের সাথে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমরা এত হাসাহাসি করছো কেন? আমাকেও বলো। রাফি আসাদের কাঁধে হাত রেখে বলে, তেমন কিছু না, আসলে একজন হারিয়ে ফেলেছিল নিজেকে অন্যজনের মাঝে, সেটাই দেখেই হাসছি। এভাবে অর্ধেক কথা বলিস কেন? লাথি মারমু, পুরোটা বল। আরে একটা কুত্তার বাচ্চা একটা কুত্তির দিকে হা করে তাকিয়েছিল, সেটাই বলছি। কুত্তা? কেমন ভাষা? কুকুর বলতে পারিস না? ওরা কুকুর না, ওরা কুত্তা। কই দেখি। রাফি বিড়বিড় করে বলে, নিজেকে কিভাবে দেখবি? এখানে তো আর আয়না নেই। কি বললি? শুনতে পাইনি। রাফি মুখ খোলার আগেই আসাদ বসা থেকে দাঁড়িয়ে অনন্যাকে বলে, আরে ওদের কথা বাদ দাও তো, চলো ওই দিকটায় গিয়ে বসি। আচ্ছা চলো। বসবে নাকি হাঁটবে? খুশি হয়ে বলে, চলো হাঁটি। অতঃপর আর কি, দুজন মিলে বেরিয়ে পড়ে কিছুটা আনন্দ খোঁজার উদ্দেশ্যে। তবে ভার্সিটির বাহিরে বাইকে উঠতে গেলে দেখা হয় প্রাপ্তির সাথে। প্রাপ্তি আসাদের দিকে তাকিয়ে বলে, এসব কি আসাদ? তুমি ওর সাথে কি করছো? প্রাপ্তির কানের কাছে মুখ নিয়ে গিয়ে আসাদ বলে, তুমি আমার সেই ছাত্রী যাকে আমি শিখিয়েছি সব নিজের হাতে। শিষ্য হয়ে গুরুকে তুমি মারবে কি শর্তে? যদি করতে ভুল তবে ক্ষমা পেতে বারংবার। তবে করেছো যে অন্যায়, তুমি বলো সেটার কি ক্ষমা হয়? প্রাপ্তির কানের কাছে মুখ নিয়ে গিয়ে আসাদ বলে। প্রাপ্তি নির্বাক, বলার ভাষা হারিয়ে ফেলেছে। আসাদ মুচকি এসে অনন্যাকে নিয়ে বেরিয়ে গেল প্রাপ্তির সামনে থেকে। প্রাপ্তি নির্বাক তাকিয়ে আছে ওদের চলে যাবার দিকে। ক্যান্টিনে ঢুকে রাফিকে দেখে প্রাপ্তিও প্রাপ্তি ওকে ডাক দিল। প্রাপ্তির ডাকে সাড়া দিয়ে রাফি বলে, বলো। সময় হবে তোমার কাছে? কেন? কিছু কথা ছিল। বলো না। এখানে নয়, ওই দিকটা চলো। কেন? এখানে বলে কি প্রবলেম? এত প্রশ্ন না করে চলো প্লিজ। আচ্ছা চলো। হাত দিয়ে ক্যান্টিনের পিছনের গেটের দিকে ইশারা করে বলে প্রাপ্তি। রাফি চলে যেতে নিলে সিফাত প্রশ্ন করে, তুই কোথায় যাচ্ছিস? এই তো একটু পিছনের গেটে যাচ্ছি। কেন? প্রাপ্তি নাকি কি বলবে তার জন্য। যা বলার এখানে বলতে বল, অন্য কোথাও যাবার প্রয়োজন নেই। প্রাপ্তির নাকি সমস্যা আছে এখানে, তোরা একটু বস, আমি এক্ষুনি চলে আসবো। আমি কিন্তু বারণ করছি না। সিফাতের কথা তোয়াক্কা না করে রাফি চলে যায় প্রাপ্তির সাথে। পিছনে গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে রাফি বলে, বলো কি বলবে? বলবো না, করব। মানে? 1 2 3 সারপ্রাইজ। আসাদ এবং অনন্যা ভার্সিটিতে ফিরে এসেছে। বাইক থেকে নেমে অনন্যা আসাদের হাতের উপরে হাত রেখে বলে, থ্যাঙ্কস এত সুন্দর একটা সময় আমাকে উপহার দেওয়ার জন্য। শুধু থ্যাঙ্কস? তাহলে খিচুড়ি হলে মন্দ হতো না। অনন্যা মুচকে এসে বলে, ও এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, কালকে বানিয়ে আনবো। ওকে তুই ভিতরে যাও, আমি বাইক রেখে আসছি। একসাথেই যাই, সমস্যা নেই। তাহলে একটু ওয়েট করো। আসাদ বাইক পার করে এসে চলো। আসাদ এবং অনন্যা ক্যান্টিনে গিয়ে দেখে সিফাত এবং বাকিরা বসে আছে, তবে রাফি নেই। সিফাতের কাছে জিজ্ঞেস করলে বলে, রাফি তো প্রাপ্তির সাথে ক্যান্টিনের পিছনের গেটে গেছে। কখন গেছে?
তা প্রায় 1 ঘন্টার মতো হয়েছে। পাগল নাকি, তুই আটকাতে পারলি না? আমি অনেকবার বলছি রাফিকে, কিন্তু ও শুনেননি। শোনেনি বলে তুই নিশ্চিন্তে এখানে বসে আছিস, তাই তো? তুই নিজে আমাকে বললি সব কিছু, আর এখন নিজে এত বড় ভুলটা কিভাবে করলি? তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? রাফির কিছু হবে না। বাহ, দারুণ বলেছিস তো। আসাদ ক্যান্টিনে থেকে হনহন করে বেরিয়ে গেল। আসাদের পিছু পিছু বাকিরাও গেল। পিছনের গেটের কাছে গিয়ে দেখে কেউ নেই। সম্পূর্ণ ভার্সিটি খুঁজেও রাফি এবং প্রাপ্তির কোনো হদিশ পাওয়া গেল না। নাম্বারও বন্ধ দেখাচ্ছে। আসাদ ক্ষিপ্ত কণ্ঠে সিফাতকে বলে, রাফি কই? এই একই প্রশ্ন তো আমারও। তুই থাকতে এটা কিভাবে হলো? তোর কি আর একটু সাবধান হওয়া উচিত ছিল না? অনন্যা আসাদের কাঁধে হাত রেখে শান্ত গলায় বলে, একটু শান্ত হও। রাফি হয়তো প্রাপ্তির সাথে কথা বলে কোনো কাজে গেছে, কাজ শেষ হলে ফিরে আসবে। কাজে গেলে ফোন বন্ধ কেন? নেটওয়ার্ক প্রবলেম হতে পারে না? আসাদ আর কিছু না বলে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। অনন্যাও গেল পিছু পিছু। সিফাত বাকিদের চলে যেতে দেখে বলে নিজেও বের হয়ে যায়। সবাই বাসের জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। রাস্তার এক পাশে যানজটের এই শহরে বাস কখন আসবে তার কোনো নিশ্চয়তা নেই। হঠাৎ ম্যানহলের ঢাকনা খুলে একজন লোক বেরিয়ে আসলো। সবাই হাসতে হাসতে নাচেহাল। লোকটার পরনে সাদা গেঞ্জি, কালো কোটি এবং কালো প্যান্ট, মাথায় ঘন কোকড়া চুল। হাসতে থাকা মানুষগুলোর সামনে গিয়ে লোকটা বলে। উত্তরে একটা লোক নিজের হাসির পরিমাণ খানিকটা বাড়িয়ে দিয়ে বলে, সরকার এত সুন্দর রাস্তা বানিয়ে দিল, সেটা থাকতে আপনি ম্যানহলের ভিতরে কেন? কিছুটা দূর আগাতেই ফোনটা বেজে ওঠে। কল রিসিভ করে বলে, কোথায় তুমি? মুই তো শাহবাগ আইতেছিলাম। এখন শাহবাগ কেন? বোঝে না কে আইছি? সারাদিন ওই বাল নিয়েই থাকো। কোথায় কি হয় তার খবর তো রাখো না। কি হইছে বাগনা? এত চেতা আইসো কিল্লাইগা? রাফির কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, খোঁজ লাগাও। আজকের মধ্যে ওকে আমার চাই। আচ্ছা, মুই দেখতে আছি, তুই চিন্তা করিস না। কথা বলা শেষ করে লোকটা নিজের কল লিস্ট থেকে একটা নাম্বার বের করে কল লাগায়। এ তুই কেমনে আছো? মামা আমি তো অফিসে আছি। তুই তাই অফিসেই থাক, মুই আইতাছি। হঠাৎ অফিসে আসবে, কোনো কাজ ছিল নাকি? আইয়া কমনে। আচ্ছা। কল কেটে পুনরায় রওনা দেয় মগবাজারের উদ্দেশ্যে। অফিসে পৌঁছে লোকটা ভিতরে গিয়ে দেখে সবাই তাস খেলা এবং হাসি ঠাট্টায় ব্যস্ত। টেবিলের উপরেই চাপড় মেরে কর্কশ গলায় বলে, তোকে কি এইগুলো করার লাইগা রাখছি নাকি? কোন জায়গায় কি হয় হেয়ার খবর তো রহ না, খালি মজমা নিয়ে থাকো না। একজন বসা থেকে উঠে কিছুটা আগ্রহ নিয়ে বলে, মাজমা কি মামা? নাটক করো মোর লাগে, জানো না তোরা? জানলে কি আর জিজ্ঞেস করতাম বলো। মজমা মানে মদ জোয়া মাইয়া মানুষ। ছেলেটা দুই হাতে নিজের কান চেপে ধরে বলে, তোমার এই কথা শোনার আগে আমি বধির হয়ে গেলাম না কেন? অভিনয় একটু কম করো বজ্জত, নইলে উল্টা মাইরা দাঁত কয়টা ভাইঙা দিন। ওকে মামু। বেটকি মাইরো না, যে কামে লাইগা রাইছি হেইয়া হন। বলো না। রাফি নাকি নিখোঁজ, ভাইগনা মোরে ফোন দিয়েছিলে। তোগো ওফার নাকি দায়িত্ব আছিলে গো, তোগো ওফার নাকি দায়িত্ব আছিল ও গো, দেখা হইনা রাখার। মামা ভাই তো আমাদের বলেছিল আশাদের উপরে নজর রাখতে, রাফির ব্যাপারে তো কিছু বলেনি। তোমাকে কই নাই, হেয়ার পানে তোমরা করো নয়, হাততালি দি মই। কেউ কিছু বলছে না, নিশ্চুপ দাঁড়িয়ে রয়েছে। মামা অবাক। মামা আবার বলে, হন সবাইরে কামে লাইগা যাইতে কন, যত তাড়াতাড়ি পারো রাকিবরে খুঁজা বাইর করো, নইলে ভাগিনা যে কি করবে হেয়া কিন্তু মই কইতে পারি না। আচ্ছা মামা, তুমি নিশ্চিন্ত থাকো, আমরা দেখছি কি করা যায়। তোকে জ্বালাইয়ার চিন্তা তো তাহার কোনো কায়দা আছে নাই। গেছিলাম 2 প্যাগ মারমো,
বইলা, কিন্তু ভাইগনা ফোনটা দিয়েছে এমন সময়। আহারে। তুমি তাহলে যাও খাইতে, আমরা কাজে গেলাম। ছেলেগুলো রুম থেকে বেরিয়ে গেলে মামা একটা চেয়ার টেনে বসে পড়লেন, কপালে হাত দিয়ে বলেন, একলা গাইমা গেছি রে, বুড়া আইছি, এত কাম কইরা যাই। আচমকা নিজের জিভ দাঁত দিয়ে কেটে বলেন, ও মা, ইয়া মই কি কই, মুই তো এখনো জোয়ান, বউটা কেমনে হইলাম? এখনো তো বাইকনার লাইগা এত মামি আনতে আইব, মোরবা দোষ কোথায়? এত প্রেশার দিলে কি মাথা ঠিক হয়নি? মামা নিজেই নিজের সাথে বকবক করতে ব্যস্ত হয়ে পড়লেন। আসাদ ড্রয়িং রুমে পায়চারি করছে, সিফাত এবং অনন্যাও আছে অবশ্য। অনন্যা আসাদকে শান্ত করতে না পেরে নিজের চুপটি মেরে বসে আছে সোফার উপরে। সিফাত বলে বলে ক্লান্ত হয়ে গেছে যে রাফি ফিরে আসবে, ওর কিছু হবে না। কিন্তু আসাদ মানতে নারাজ। সচক্ষে রাফিকে দেখা না অবধি আসাদের মনে শান্তি মিলবে না। দুপুরেও কিছু খায়নি ছেলেটা। আসাদ না খাওয়ায় সিফাত এবং অনন্যার পেটেও কিছু পড়েনি। মুখটা শুকিয়ে গেছে চিন্তায় চিন্তায়। আসাদের লোকজনও কোনো খোঁজ পাচ্ছে না। কিছুক্ষণ পরে ডোর বেল বাজলে আসাদ গিয়ে গেট খুলে দেখে রাফি দাঁড়ানো, মাথায় ব্যান্ডেজ প্যাঁচানো আছে, ব্যান্ডেজের কোনা দিয়ে রক্ত বের হচ্ছে চুয়ে চুয়ে। রাফিকে আসাদ নিজের বুকের সাথে মিলিয়ে নিয়ে বলে, তুই ঠিক আছিস তো ভাই? কতটা চিন্তায় ফেলেছিলি জানিস, দম বন্ধ হয়ে আসছিল। রাফি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, আরে আমার কিছু হয়নি, জাস্ট মাথায় একটু চোট লেগেছে। কিভাবে হলো এসব? নিশ্চয়ই প্রাপ্তির কাজ, তাই না? ভিতরে চলো, সব বলছি। দাঁড়িয়ে থাকতে পারছি না, মাথা প্রচণ্ড ব্যথা। চল চল। আসাদ রাফিকে ধরে ভিতরে সোফায় নিয়ে বসালো, তারপর বলে, একটু ঘুমিয়ে নিবি নাকি? তাহলে মনে হয় আরাম লাগবে। মাথায় প্রচণ্ড ব্যথা। না লাগবে না, আমি ঠিক আছি। তোর এই অবস্থা হলো কিভাবে? প্রাপ্তি করেছে তাই না? ওকে তো আমি মেরেই ফেলবো। আসাদ উত্তেজিত হলে রাফি শান্ত গলায় বলে, আরে না, প্রাপ্তি কিছু করেনি। প্রাপ্তি তো তোকে ক্যান্টিনের পিছনের গেটে নিয়ে গেছিল। পুরো কথা তো শুনবি না? কে? বল, শুনছি। আজকে যে আমার জন্মদিন ছিল সেটা তোর মাথায় আছে? আজকে তোর জন্মদিন? জানি হয়তো কাজের চাপে ভুলে গিয়েছিস, তবে প্রাপ্তির মনে ছিল। আর ও আমাকে ক্যান্টিনের পিছনের গেটে নিয়ে গিয়ে, কি ব্যাপার, এখানে আসলে কেন? ওখানে সবার সামনেই তো বলতে পারতা। পারতাম, তবে সারপ্রাইজটা আর থাকতো না। কিসের সারপ্রাইজ? নিজেই নিজের বার্থডে মনে রাখতে পারো না, আর বলছো কিসের সারপ্রাইজ? আজকে আমার বার্থডে ছিল। না গো, আমার ছিল। কিন্তু আমার বার্থডে হলে আসাদ নিশ্চয়ই উইশ করতো, ওর তো ভুলে যাওয়ার কথা না? সে তো এখন অনন্যাকে নিয়ে ব্যস্ত। তোমার বার্থডে মনে রাখার সময় কি তার কাছে আছে নাকি? এভাবে বলো না, ছেলেটার মনটা খারাপ ছিল। তারপর তুমি ওর ওপর রাগ করছো, কথা বলো না। সেজন্য হয়তো অনন্যার সাথে একটু সময় কাটিয়ে নিজের মনটা ভালো করতে চেয়েছিল। বাহ, আমি রাগ করেছি বলে অন্য মেয়ের সাথে ঘুরে নিজের মন ভালো করতে হবে, তাই না? আমাকে মানিয়ে নেওয়া যায় না। তার উপরে তুমি জানো ও আমাকে কি বলেছে? আমি নাকি ওকে মারতে চাই। ও আমাকে নাকি কত কিছুই শিখাইছে। এগুলো কেন বললো, কি জন্য বললো, কিছুই বুঝলাম না। ধুর, বাদ দাও তো ওর কথা। মন ভালো হলে ঠিকই ফিরে আসবে। এখন বলো, আমার জন্য কি সারপ্রাইজ আছে? চোখ বন্ধ করো। রাফি নিজের চোখ বন্ধ করে বলে, এই নাও করলাম। 1 2 3 সারপ্রাইজ। রাফি নিজের চোখ খুলে দেখে সামনে মস্ত বড় একটা কেক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে একটা ছেলে। রাফি কেকটা কাটতে যাবে, তখনই বাহির থেকে কয়েকজন ছেলে এসে প্রাপ্তির মুখ চেপে ধরলো। রাফি কিছু করতে গেলে ওদের মধ্যে থেকে একজন হকি স্টিক দিয়ে সজোরে আঘাত করে রাফির মাথায়। এরপর আমার আর কিছু মনে নেই। আমার মাথায় কিভাবে ব্যান্ডেজ এলো, কে আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল, কিছুই না। শুধু একটু আগে কেউ একজন যখন আমাকে ডেকে তুললো, তখন চোখ খুলে দেখি একটা গাড়িতে বসে আছে, আর গাড়িটা ঠিক আমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। তবে মজার বিষয় কি জানিস, গাড়িতে যে ছেলেগুলো ছিল ওরাই আমাদেরকে বাঁচিয়েছিল যেদিন আমরা রেজওয়ানের
যেদিন আমরা রেজওয়ানের মেসেজ মোতাবেক গোডাউনে দেখা করতে গিয়েছিলাম এবং আমাদের ওপর হামলা হয় সেদিন। আসাদ বুঝতে পারছে না কি বলবে, পুরনো চিন্তাগুলো এসে জেঁকে বসেছে। যদি আমি প্রাপ্তির ছবির পেছনের লেখাগুলোর কথা চিন্তা করি তাহলে তো প্রাপ্তি দোষী, কিন্তু রাফি তো অন্য কথা বলছে, আর রাফির কথার সাথে আমার চিন্তা ভাবনাগুলো মিলছে না, কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। এদিকে সিফাতের মুখে মুচকি মুচকি হাসি, যেটা আসাদের চোখ এড়ালো না। আসাদ এই হাসির কারণ খুঁজে পাচ্ছে না। খানিক কৌতূহলের সাথে সিফাতকে জিজ্ঞেস করে, কিরে তুই এভাবে হাসছিস কেন? সিফাত নিজের মুখের হাসি বজায় রেখে বলে, হাসছিস রাফির কথা শুনি। রাফি কি এতক্ষণ হাসির কথা বললো নাকি? আহারে আসাদ, এখনো কিছু বুঝতে শিখলি না। নিজের মাথাটাকে একটু কাজে লাগাও ভাই। এই মাথা নিয়ে তোর আর রাজনীতি করতে পারবি না। সবসময় এত পেঁচানো কথা বলবি না তো, যা বলার খোলাখুলি স্পষ্টভাবে বলবি। না, আমি সব কিছু বলতে পারবো না। যদি আমি সবটা বলে দেই তাহলে তোর কি কাজ? আমার পক্ষে যতটুকু বলা সম্ভব ছিল বা যতটুকু করা সম্ভব ছিল আমি করেছি, বাকিটা তুই নিজেই করে নে। হ্যাঁ, যদি তোর সাহায্য লাগে তবে আমি আছি, কিন্তু তোকে তোর লক্ষ্য পৌঁছে দেব। সরি রে, আমি পারবো না। নিজের লক্ষ্য তুই নিজেই পৌঁছে যাবি। যতটুকু করা সম্ভব বলতে বুঝলাম না ঠিক। কিছু না। আচ্ছা তোরা থাক, আর রাফি এক কাজ কর, একটু ঘুমিয়ে নে, তাহলে ভালো লাগবে। শরীরের দুর্বলতা কেটে যাবে। আমি একটু বাহির থেকে আসছি, ছোট একটা কাজ আছে। যা। রাফি বেরিয়ে গেলে অনন্যা বলে, আসাদ আমিও বরং যাই, অনেকটা দেরি হয়ে গেছে, মামা মামি আবার চিন্তা করবে। আমি পৌঁছে দিয়ে আসবো? না, তার দরকার হবে না, আমি সিএনজি নিয়ে চলে যেতে পারবো। তুমি রাফির কাছে থাকো, যদি ও কোনো কিছুর দরকার হয়। আর হ্যাঁ, যে কোনো প্রয়োজনে সবার আগে ফোনটা যেন আমার কাছে আসে, কথাটা মাথায় রেখো। যথাজ্ঞা মহারানী, মাথায় থাকবে। অনন্য বেরিয়ে গেলে আসাদ গেট লক করে রাফিকে নিয়ে রুমে চলে যায়। রুমটা বেশ গোছানো, তবে রুমটাতে আলোর বড্ড অভাব আছে। এত বড় রুমে মাত্র একটি লাইট। রুমের মাঝখানে একটি ইজি চেয়ার রাখা, যেখানে একটা মধ্যবয়স্ক ছেলে বসে আছে, আর ছেলেটার সামনে দাঁড়িয়ে আছে আরও অনেকগুলো ছেলে। ইজি চেয়ারে বসে থাকা ছেলেটি বলে, এবার বল সম্পূর্ণ কাহিনী কিভাবে কি করলি? সামনে দাঁড়িয়ে থাকে ছেলেগুলোর মাঝে একটা ছেলে বলতে আরম্ভ করে, ভাই, রফিককে আমরা একটা পুরাতন গোডাউনের থেকে উদ্ধার করি। ও সেখানে অজ্ঞান অবস্থায় ছিল। এরপর ওকে আমরা হসপিটাল নিয়ে যাই এবং প্রাথমিক চিকিৎসা করে বাসায় রেখে আসি, এতটুকুই। তবে গোডাউনে আমরা অন্য কাউকে খুঁজে পাইনি। কিন্তু রাফি যে বলল প্রাপ্তিকেও ওর সাথে নেওয়া হয়েছে, তাহলে তো গোডাউনে প্রাপ্তিও থাকার কথা। পুরো গোডাউনে রাফি ছাড়া একটা কাকপক্ষ ছিল না। ছেলেটার কথা শুনে ইজি চেয়ারে বসে থাকা ছেলেটি উঠে দাঁড়ায় এবং কোনো কথা না বলে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। সিফাত রাস্তা দিয়ে হাঁটছে আর আসাদকে ফোন দিচ্ছে, কিন্তু আসাদ ফোন তুলছে না। উপায়ন্তর ফোনটা পকেটে রেখে সিফাত বাসার দিকে হাঁটতে আরম্ভ করে। বাসার সামনে গিয়ে কলিং বেল প্রেস করলে কিছুক্ষণ পর আসাদ এসে দরজা খুলে দেয়। আসাদের চোখের ঘুম ঘুম ভাবটা কাটেনি। রাত হাত দিয়ে চোখ ডলতে ডলতে বলে, কি রে, এত দেরি করে এলি যে? তুই না বললি একটু পরে চলে আসবি? আমার কথা রাখ। তোকে যে এতগুলো ফোন দিলাম, ধরলি না কেন? কখন ফোন দিলি তুই? এই তো কিছুক্ষণ আগে। তাহলে হয়তো ঘুমানো ছিলাম, তাই শুনতে পাইনি। আচ্ছা, তোর সাথে আমার কথা আছে। যা ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যা আয়। আচ্ছা তুই বস, আমি চোখে মুখে পানি দিয়ে আসছি। সিফাতকে ড্রয়িং রুমে বসিয়ে আসাদ ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে সিফাতের পাশে এসে বসে এবং বলে, বল কি কথা? প্রাপ্তির কোনো খোঁজ পেলি? না, প্রাপ্তির ফোন তো বন্ধ। এখন তো আমারও চিন্তা হচ্ছে রাফির কথা মোতাবেক যদি ওরা প্রাপ্তিকেও তুলে নিয়ে যায় তাহলে তো প্রাপ্তির সামনে
বিপদ। আমাদের উচিত প্রাপ্তিকে খুঁজে বের করা। তুই কি বলিস? আমরা শুধু শুধু মেয়েটাকে ভুল বুঝলাম। সিফাত মুখে একগাল হাসি নিয়ে বলে, তুই এখনো বাচ্চাই রয়ে গেলি আসাদ। মানুষ তোকে যেটা দেখায়, যেটা বোঝায়, তুই ঠিক সেটাই বুঝে বসে থাকিস। নিজের থেকে কখনো কোনো রহস্যর উদ্ঘাটন করার চেষ্টা করিস না। তোর এই একটাই সমস্যা, আর এই জিনিসটা তোকে মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে। কথাটা মাথায় রাখিস। আসাদ হাঁ হয়ে তাকিয়ে আছে সিফাতের মুখের দিকে। একটা রহস্যময় হাসি বিরাজ করছে সিফাতের মুখে। আসাদ ওই হাসির কারণটা বুঝতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। এমতা অবস্থায় সিফাত বলে, আচ্ছা শোন, তোকে একটা কথা বলি। কয়েকদিন পরেই তো ভার্সিটি ইলেকশন, তাই না? আর ভার্সিটি ইলেকশন শেষ হওয়ার 1 মাসের মধ্যেই কিন্তু তোর পালাও এসে পড়বে। আমি জানি তোর মনে আমাকে নিয়ে অনেক প্রশ্ন আছে, আমার কাজকর্ম নিয়ে অনেক প্রশ্ন আছে, বা তোকে আমি এত কিছু বলি। কিভাবে বলি, কেন বলি, সব কিছু নিয়েই অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে তোর মাঝে। তো তুই যদি সামনের ইলেকশনে জয়লাভ করিস তাহলে তোকে বলবো সব কিছু। তাই বলছি, এখন এসব নিয়ে মাথা ঘামাস না। সামনে যেটা আসতে চলেছে সেটাই নিয়ে ভাব, বাকিটা আমি সামনে নেব। আসাদের ঘোর এখনো কাটেনি। এতক্ষণ যেন সিফাতের কথাগুলো গিলে গিলে খেয়েছে, কিন্তু কিছুই বুঝতে পারেনি। তাই সিফাতের কথাই মেনে নিল আসাদ। সিফাতের হ্যাঁ এর সাথে হ্যাঁ মিলালো। সিফাত মুচকি হেসে নিজের রুমে চলে যায়। রুমে যাওয়ার কিছুক্ষণ পরেই সিফাতের ফোনটা বেজে ওঠে। নাম্বারটা পরিচিত দেখে বিলম্ব না করে কলটা রিসিভ করে। হ্যালো হ্যালো মাস্টার, বল। প্রাপ্তির খোঁজ পেয়েছি। মামা তোর সাথে আছে? হ্যাঁ মামা, আমার পাশে দাঁড়িয়ে আছেন। মামাকে ফোনটা দে। আচ্ছা। প্রাপ্তিকে নিয়ে আমার পার্সোনাল রুমে রাখো। আমি রাতে আসবো। ও বাইগনা কও, বাইগনা তুমি কি করতে চাইছ? মই কিন্তু বুঝছা লইছি। তোর উল্টাপাল্টা কথা বললো না তো। আচ্ছা মই দেখতেছি। রাফি মাত্র ঘুম থেকে উঠল। দুর্বলতার কাটেনি এখনো। বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হবার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের সোফায় নিজের তাশরিফ জমিয়ে টিভিটা অন করলো। বেশ মনোযোগ দিয়ে টম অ্যান্ড জেরি দেখছিল রাফি। হাসছিলও বটে। মনোযোগে ব্যাঘাত ঘটে ফোনের শব্দ শুনে। বেশ বিরক্তি নিয়ে কলটা রিসিভ করে। ফোনটা নিজের কানে ধরলো। হ্যালো, কে? আমি শিকদার। জি ভাই, বলেন। ইলেকশনের তো আর বেশি দিন নেই রাফি, কিন্তু এখন পর্যন্ত একটা ভালো খবর তুমি দিতে পারলে না আমাকে। ভাই, বাসায় তো এখন আসাদ আসে। আমি বরং আপনার সাথে দেখা করে বলি। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো তোমার কোনো ভালো খবরের। আর যদি সেটা না হয় তাহলে বাকি তো তুমি জানোই। চেষ্টার কোনো ত্রুটি রাখিনি আমি, কিন্তু সময় ও সুযোগ কোনোটাই মিলছে না, সেজন্য একটু দেরি হচ্ছে। তবে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাকে আমি হতাশ করব না। তাই যেন হয়, না হলে কিন্তু আমিও আমার কথা রাখতে পারবো না। সময়ের টানে অনেকগুলো দিন অতিবাহিত হয়েছে। ভার্সিটির ইলেকশনও শেষ। আসাদের ইলেকশনও আসতে বেশি দিন বাকি নেই। নবাবীর ভোজের রুফটপে বসে সেই কথাগুলি ভাবছিল আসাদ। হঠাৎ একটা বাচ্চা মেয়ে এসে ওর দিকে একটা গোলাপ বাড়িয়ে দিল। আসাদ প্রথমে কিছুটা অবাক হলো, পরক্ষণে গোলাপটা নিজের হাতে নিয়ে মেয়েটিকে বলে, এটা আমাদের কেন দিলে আপু? মেয়েটা হুট করে খানিকটা হেসে দিয়ে বলে, আমার কাজই তো এটা। হাসিটা বড়ই মলিন। বোঝা যাচ্ছে মেয়েটি নিজের অবস্থাতে বেশ ভালোই আছে। আসাদ মেয়েটিকে নিজের কোলে বসিয়ে জিজ্ঞেস করে, কিন্তু এটা তো তোমার স্কুলে যাওয়ার সময়, খেলাধুলা করার সময় আপু। সেটা না করে তুমি এখানে মানুষকে ফুল দিয়ে বেড়াচ্ছ? মেয়েটি বিষণ্ণ গলায় উত্তর দিল, আমার কাছে তো টাকা নেই যে আমি
স্কুলে যাব, এই কাজ করে যতটুকু টাকা পাই সেটা দিয়েই আম্মুর চিকিৎসা করাচ্ছি। এখন আমি যদি সেটা না করে স্কুল যাই তাহলে আমার মা যে মারা যাবে, তখন আমি কার কাছে থাকবো? কি হয়েছে তোমার মায়ের? ডাক্তার আঙ্কেল বলেছে আমার মায়ের নাকি খুব কঠিন একটা রোগ হয়েছে, যেটা চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। আমি তো ছোট, কেউ আমাকে বড় কোনো কাজ দেয় না, তাই এই কাজটা করি। এই কাজ করে যে টাকা পাও সেটা থেকে তোমার মায়ের চিকিৎসা হবে? আমি তো বলতে পারবো না, কিন্তু আমার একটা বড় ভাইয়া আছে যার কাছে আমি টাকাগুলো নিয়ে দেই, ওই সব কিছু জানে। তোমার ভাইয়ের সাথে আমাকে দেখা করিয়ে দিবে? দাঁড়াও, আমার ভাইয়ার একটা ছবি আছে আমার কাছে, তোমাকে দেখাচ্ছি। মেয়েটি আসাদের কোল থেকে নেমে দৌড়ে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পরে হাতে একটা ছোট্ট ছবি নিয়ে এসে ছবিটা আসাদের দিকে এগিয়ে দিয়ে বলে, এই দেখো, এটা আমার ভাইয়া। তবে ছবিটা যার ছিল সেটা দেখার জন্য আসাদ হয়তো মোটেও প্রস্তুত ছিল না। নিজের চোখে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তবে বিষয়টাতে কোনো রিয়্যাক্ট না করে একটা মুচকি হাসি দিয়ে মেয়েটাকে বলে, তুমি শিওর এটাই তোমার ভাইয়া? এখানে শিওর আওয়ার কি আছে? আমার ভাইয়ার ছবি আমার কাছে থাকবে, এটাই তো স্বাভাবিক। তুমি কি বোকা গো? কথাটা বলে খিলখিল করে হাসতে থাকে মেয়েটি। আসাদ আপন মনে বলে, সত্যি আমি অনেক বোকা। সিফাত ঠিকই বলে, আমি মানুষ চিনতে পারিনি। মেয়েটির মৃদু ধাক্কায় ধ্যান ভাঙে আসাদের। মেয়েটি বলে, কি হলো, কথা বলছো না কেন? না কিছু না। তুমি যাবে আমার সাথে? কিন্তু কোথায়? তোমার ভাইয়ার কাছে। তুমি আমার ভাইয়াকে চেনো? চিনি তো, আমার খুব ভালো বন্ধু। না বাবা, আমি তোমার সাথে যাব না। আমি শুনেছি খারাপ লোকেরা আমাদের মতো ছোট ছোট বাচ্চাদের তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। তুমি যদি তাই করো তখন? আমাকে দেখে কি এমন মনে হচ্ছে তোমার? না, তা ঠিক না। তোমাকে দেখে তো ভালোই মনে হচ্ছে। যাওয়া যেতেই পারে তোমার সাথে। চলো তাহলে। মেয়েটি আসাদের হাত আঁকড়ে ধরে বলে, চলো। রাফি ক্রিকেট খেলার বেশ বড় একজন ভক্ত। খেলা চলাকালীন সময় দুনিয়া ওলটপালট হয়ে গেলেও রাফির কোনো হুঁশ থাকে না। ভাইয়া! একটা পরিচিত মেলি কণ্ঠস্বরের আওয়াজে রাফি চমকে উঠল। পাশে তাকিয়ে দেখে তুলি দাঁড়িয়ে, মুখে বিরল হাসি। সোফা থেকে নেমে মাটিতে হাঁটু গেড়ে বসে বলে, তুলি, তুই এখানে কিভাবে এলি? অবাক হলি? আসাদ রাফির সামনে এসে দাঁড়িয়ে ধীর গলায় বলল কথাটা। রাফি বসা থেকে উঠে আমতা আমতা করে বলে, আসাদ তুই আসলে এক্সপেক্ট করিসনি তাই না? অবশ্য না করারই কথা। ভাবিসনি কখনো এমন হতে পারে কি, তাই তো? ঠিকই ভাবতি, তবে আজকে ভাগ্যটা হয়তো তোর সাথে ছিল না। সেজন্যই আমার তুলির সাথে দেখা হয়ে গেল। তুলিকে আমি অনেক দিন দেখতে চেয়েছি, এমনকি তোর গ্রামেও যেতে চেয়েছি, কিন্তু তুই আমাকে দেখাসনি, এমনকি তোর বাড়িতেও নিয়ে যাসনি। কেন করেছিলি সেগুলো? যাতে নিজের বোনকে নিয়ে ব্যবসা করতে পারিস? রাফি উচ্চ গলায় বলে, কি সব যাতা বলছিস? ব্যবসা মানে কি? হ্যাঁ, ব্যবসা নয় তো কি? যে বয়সে মেয়েটা স্কুলে যাবে, খেলাধুলা লড়বে, তা না করে ও কি করছে? রেস্টুরেন্টে মানুষকে ফুল বিলাচ্ছে। বাহ, কি অসাধারণ চিন্তা ভাবনা তোর। এতই যখন টাকার দরকার ছিল তো আমাকে বলতি, আমি দিতাম। নিজের বোনকে দিয়ে এসব না করালেও পারতি। আমার 5-10 হাজার টাকার দরকার ছিল না যে তোকে বলবো। আমার দরকার লাখ টাকার, না হলে আমার মাকে আমি হারিয়ে ফেলবো। কি হয়েছে আম্মুর? 2টো কিডনি নষ্ট হয়ে গিয়েছে। ডক্টর বলেছে প্রতিস্থাপন করা নাকি সম্ভব না। বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হলো ডায়ালাইসিস, যেটা প্রতি মাসে 2 বার করে করাতে হবে। এত টাকা আমি কোথায় পাবো? হাসালি রে রাফি, যাকে আমি মা বলে ডেকেছি তার এত বড় একটা অসুখ হয়েছে, আর সেটা তুই আমাকে একবার বললি না পর্যন্ত। তোর তো শুধু টাকার দরকার, আমি জীবন দিতেও ভাবতাম না। তোকে একটা কথাই বলবো, তুই সত্যি আমার যোগ্য একজন বন্ধু। তোর মতো বন্ধু পেয়ে আমি ধন্য। রাফি নিজের চোখের পানি ধরে রাখতে পারছে না। আসাদকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, মাফ করে দে আমাকে, সত্যি আমি বুঝতে পারিনি। জানিস আমি না বুঝে কত বড় একটা অন্যায় করতে যাচ্ছিলাম। আসাদ রাফিকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলে, কিসের অন্যায়? আমি শিকদারের সাথে হাত মিলিয়েছিলাম। শিকদার বলেছিল তাকে মারতে পারলে আমাকে 5 লাখ টাকা দেবে। আমার মাথা ঠিক ছিল না রে, আমি ওর প্রস্তাবে রাজি হয়ে যাই।
তখন আমার মাথায় শুধু টাকার চিন্তা ছিল, অন্য কিছু ভাবার অবস্থায় ছিলাম না। আসাদ মুচকি হেসে জবাব দিল। সিফাত একটা কথা প্রায়ই বলে, শুনেছিস তো? আমি নাকি রাজনীতির রও বুঝি না। এখন মনে হচ্ছে হি ইজ রাইট, আমি বোকা, আসলেই বুঝি না কিছু। রাজনীতি আমার জন্য না, আজকে সেটা তুই বুঝিয়ে দিলি, শুক্রিয়া। আসাদ শোন। রাফির সম্পূর্ণ কথা না শুনেই আসাদ তুলিকে নিয়ে বেরিয়ে যায়। আসাদ বাইক চালাচ্ছে আর তুলি পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আছে আসাদকে। এক পর্যায়ে আসাদ প্রশ্ন করে, আমাকে রাজনীতি শেখানোর জন্য আমি কৃতজ্ঞ। আম্মু কোন হাসপাতালে ভর্তি আছে জানো আপু? জানি তো, আনোয়ার মেডিকেল 3 তলা 312 নম্বর রুমে। বাহ, তুমি দেখি সব জানো। জানবই তো, আমি কি আর ছোট আছি নাকি? আমি বড় হয়ে গেছি, অনেক বড় হয়েছো। তাই না? আচ্ছা, তুমি আর ভাইয়া তখন রেগে রেগে কথা বলছিলে কেন? ভাইয়া কি কোনো ভুল করেছে? না, তোমার ভাইয়া কোনো ভুল করেনি, ভুল আমি করেছি। কি ভুল করেছো তুমি? তোমার আম্মুকে আমি নিজের আম্মু ভেবেছি, এটাই আমার ভুল। একটা ভুল কিভাবে? এটা ভুল কিভাবে? এটা তো ভালো। আমার এখন 2টো বড় ভাইয়া আছে। আসাদ তুলির কথার কোনো জবাব না দিয়ে নীরবে একটা মুচকি হাসি দিল। আম্মু আম্মু দেখো কে এসেছে। তুলির ডাকে ঘুম ভাঙে সেলিনা বেগমের। মিটমিট করে তাকিয়ে দেখেন তুলি ওনাকে ডাকছে, আর পাশে আসাদ দাঁড়িয়ে। আসাদকে দেখে ওনার মুখ জুড়ে হাসি খিলখিল করে ওঠে। একটা হাত আসাদের দিকে বাড়িয়ে দিলে আসাদ হাতটা আঁকড়ে ধরে। উনি কর্কশ গলায় বলেন, জানো, আমি রাফিকে কতবার বললাম আসাদকে নিয়ে আসিস। ও শুধু বলে তুমি নাকি অনেক ব্যস্ত, আসতে পারবে না। তুমি বলো মায়ের সাথে দেখা করতে এলে কি ব্যস্ততা থাকে? আসলে আমি দেশের বাইরে ছিলাম, তাই আসতে পারিনি, কিন্তু এখন থেকে প্রতিদিন এসে তোমার সাথে গল্প করে যাব। আসাদের কথা শুনে সেলিনা বেগম আনন্দের হাসি হাসলেন। সে কি হাসি! মায়ের মুখের হাসির কাছে হয়তো দুনিয়ার সব সুখ তুচ্ছ। অন্যদিকে সিফাত প্রাপ্তির সামনে বসে আছে, হাত বাঁধা, পা বাঁধা অবস্থায়। বেশ অসহায় প্রাপ্তি এক মনে সিফাতের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে গিলে ফেলার উপক্রম। সিফাত নিজের চেয়ারটা হাত দিয়ে আরেকটু সামনে টেনে নিয়ে প্রাপ্তিকে বলে, কেমন আছো? প্রাপ্তি গলা ফাটিয়ে উত্তর দিল, মজা নিচ্ছিস তুই আমার সাথে? হাত পা খোল আমার, জানে মেরে দেব একদম। উফ, কি তেজ! সত্যি অসাধারণ একটা চরিত্র তুমি। তোমার তো রাজনীতিতে থাকা উচিত। আমার কি মনে হয় জানো, আসাদ ভুলে রাজনীতিতে চলে এসেছে। ওর জায়গায় তুমি হলে হয়তো এতদিনে অনেক সফলতা অর্জন করতে পারতে। তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস। আমাকে এভাবে বেঁধে রাখার কারণ কি? তোর কোন পাকা ধানে মই দিয়েছি আমি? শুধু শুধু আমার পথের কাঁটা কেন হচ্ছিস? উত্তরটা হলো, তুমি আমার কোনো পাকা ধানে মই দাওনি, তবে আমার ভাইয়ের পাকা ধানে মই দিয়েছো। আর নিজের ভাইয়ের ক্ষতি কীভাবে সহ্য করি বলো? কে তোর ভাই? সরি, কেন আসাদ? 2 দিন আগে পরিচিত হওয়ার একটা ছেলে তোর ভাই। হাউ ফানি! আগে কি কমেডিয়ান ছিলি নাকি? তা ঠিক না, তবে তুমি আসাদকে মারার জন্য যে জগতে পা দিয়েছো সেই জগতের বাদশা আমি। মানে? মাস্টারের নাম শুনেছো কখনো? আন্ডারওয়ার্ল্ডের মাস্টার? না শোনার কি আছে, তবে কেউ নাকি কখনো দেখেনি ওনাকে। সামনে আসলে না দেখবি। মাস্টার নামটা শুধু শুধু সবাই ভয় পায় না। মাস্টার একটা ব্র্যান্ড। মাস্টার নামটা ভালো মানুষদের জন্য যেমন আনন্দের কারণ, ঠিক তেমনি খারাপদের জন্য ভয়ের আভা। আমার কাছে ছোট একটা প্রশ্ন, যদি মাস্টার তোকে কখনো মেরে ফেলতে চায় তাহলে তুই কি করবি? হ্যাঁ শালি, আমাকে মারতে এলে ও নিজেই ফেরত যেতে পারবে না, জিন্দা কবর দিয়ে দিব।
তাই? কোনো সন্দেহ আছে? ইয়াহো, অবভিয়াসলি। মাস্টারকে এনে দে, তোর সন্দেহ দূর করে দেব। এই তো সামনে বসে আছি, মারো। সিফাতের কথাই হতভম্ব হয়ে যায় প্রাপ্তি। সিফাতের মুখে এমন কোনো কথা হয়তো ও আশা করেনি, করবেই বা কিভাবে। 2 দিন আগে আসা একটা ছেলে যে কিনা আসাদের ছায়ার তলে পড়ে থাকতো, সে নিজেকে মাস্টার পরিচয় দিচ্ছে। সেই মাস্টার যার নামে সম্পূর্ণ আন্ডারওয়ার্ল্ড চলে, যাকে কেউ কখনো চোখে দেখেনি, হঠাৎ কেউ এসে নিজেকে মাস্টার বলে দাবি করলে চমকানোটা তো স্বাভাবিক। প্রাপ্তি খানিক অট্টহাসি হেসে বলে, তোর কি মনে হয় আমি এখন মজা করার মুডে আছি? তোর কমেডি তুই সার্কাসে গিয়ে শোনাবি, ওকে? অনেক ইনকাম হবে, তবে আমাকে নয়। সিফাত মুখে একটা মুচকি হাসির রেখা টেনে বলে, ইউ থ্যাঙ্কস, ইউ আর গুড এট পলিটিক্স, দেন ইউ গুড নো ওয়েন থিংস আই এম দ্য মেকার অফ রোস্ট পলিটিক্সন। সিফাত বসা থেকে উঠে পকেট থেকে একটা সুইচ গিয়ার বের করে বলে, দিস ইজ ফর ইউ। I don't think that I could wait a bullet on you to an ungrateful person. ছটফট করতে করতে প্রাণ হারায় প্রাপ্তি। রুম থেকে বেরিয়ে যেতে যেতে সিফাত মামাকে বলে, Person. মামা, হ ভাইগনা কও। লাশের সাথে কি করতে হবে আশা করি জানো তুমি? হেয়া আবার কইতে, তোমারে ছবি পাঠাই দিব, আনে তুমি যাও। সিফাত কোনো উত্তর না দিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল। ন্যাশনাল পার্কের একটা বেঞ্চিতে বসে আছে আসাদ এবং সিফাত। আসাদ সিফাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমাকে এখানে আনলি কেন? কিছু কথা বলার জন্য। সেটা তো বাসাতেও বলা যেত। এত দূর আসার কি দরকার ছিল? দরকার আছে বলেই তো আসলাম। আচ্ছা বল, কি কথা? তোর রাজনীতিতে আসার কারণ জানতে চাই আমি। শুনবি? বল। আমার বাবা একজন সুনামধন্য এমপি ছিলেন। আমি তখন অনেক ছোট। আমার পরিবারে আমি, আমার একটা বড় ভাই, আব্বু আর আম্মু ছিলাম। ছোট হওয়ার সুবিধার্থে আদর অনেকটা বেশি পেতাম বড় ভাইয়ের তুলনায়। তো একদিন সকালে আমি বায়না ধরি ঘুরতে যাব বলে। বাবাও উপায়ন্তর না পেয়ে রাজি হয়ে যায়, কারণ সেদিন ওনার কোনো কাজ ছিল না। তাই আমরা 4 জন মিলে চলে আসি গাজীপুর ন্যাশনাল পার্কে। ঠিক এইখানটাতেই বসেছিলাম আমরা। অপোজিশন পার্টির চেয়ারম্যান ছিলেন আসলাম শিকদার। পরপর 2 বার বাবার কাছে হেরে যাওয়া গ্লানিটা সে মেনে নিতে পারেনি, তাই সুযোগ পেয়ে ওই দিন হামলা করে আমাদের উপরে। বাবা মা তো মারা গিয়েছিলেন, তবে আমি আর ভাই বেঁচে গিয়েছিলাম। আমাদের তাড়া করার এক পর্যায়ে আমি আর ভাই আলাদা হয়ে যাই। আমি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলাম, তবে ভাইয়ের সাথে আর কখনো দেখা হয়নি। আমি তো এটাও জানি না ও বেঁচে আছে কিনা। এটাই আমার জীবনের ছোট্ট একটা গল্প, আর এই গল্পটাকে সমাপ্ত করতেই আমার রাজনীতিতে আসা। আসলাম শিকদারকে মারাই আমার মূল লক্ষ্য। হ্যাঁ, মারতে তো আমি এক্ষুনি পারি যদি চাই, তবে না, ওকে আমি পাওয়ার দিয়ে মারবো, কাঁটা দিয়ে কাঁটা তোলা। মজার বিষয় হলো, আমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতাম সেই রাফি আমাকে শিকদারের সাথে হাত মিলিয়ে মারতে চেয়েছিল। রাজনীতি বিষয়টা কি জানিস? মনে কর আমার এক হাতে এক কাপ চার আর অন্য হাতে একটা বিস্কুট। এক কাপ চায়ের